অনেক সময় ভাত ছিল না, এরকম ভাত খাইতে পারিনি। আব্বুকে কথা শোনাইতো, মেয়েকে নিয়ে ব্যবসা করছো, এটা শোনাইতো। আব্বুর অনেক কষ্ট লাগতো। এমনও কথা আমার দাদাকে সবাই বলতো যে তোমার নাতিকে কখনো বিয়ে দিতে পারবে না, আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার নাতি যা গান গায়, মানুষজন আমাকে খারাপ কথা বলে, আমার বাবাকে খারাপ কথা বলে, মন দিয়ে গান শেখ, আমি তোর পাশে আছি। মানে আমার বাবা এই যে তখন থেকে, আমার এখনো মনে আছে, ওই ব্যক্তিটা না থাকলে আমি গান শিখতে পারতাম না। তখন আমার শিক্ষক জিজ্ঞেস করে না যে কার কি ইচ্ছা, কে কি হতে চাও, তো আমি সব সময় বলতাম আমি শিল্পী হতে চাই। আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে, তোমায় কত ভালোবাসি। এই গানটা আমার জীবনের প্রথম গান। গানকে ভালোবাসি, গান গাই। আমার বাবা একা রোজগার করে পুরো ফ্যামিলি চালায়, কাঠমিস্ত্রি কাজ করে আমার বাবা। আমি ভান্ডারি, বাউল, এগুলা গান আমি বেশি গাই। কতটুকু ভালোবাসা আর কতটুকু কণ্ঠের একটা দরদ থাকলে যে উপজেলা চেয়ারম্যান তোমাদেরকে এত সম্মান দেয়, এই এতটুকু পানি ছিল। স্যার প্রত্যেকটা দিন 3টার পরে হারমোনিয়াম মাথায় করে নিয়ে আমার বাড়িতে আসতো, এসে আমাকে গান শিখাইতো। এখন তো 1-2টা গান গাইলে ফেসবুক, ইউটিউব ভিউ হইলে হয়ে যায় সব কিছু, কিন্তু আমাদের যে গান শেখাটা, এটা মোটেও সহজ ছিল না। আপনাদের সামনে আমি দোয়া করে গেলাম আমার এই মেয়েটা অনেক বড় হবে একদিন। আজকে হয়তো তার কথাটা অনেকটাই আমার জীবনের সাথে মিলে গেছে। ওনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মৃত্যুর আগের দিন আমাকে ফোন দেয়, আমার তো শরীরটা বেশি ভালো নাই, এক কাজ করো, আমার খুব গান শুনতে ইচ্ছে করতেছে। এটা ভাবতেছিলাম যে কালকে যদি আমি গান শিখতে যাইতাম, হয়তো তাকে শেষ দেখাটা দেখতে পারতাম। তাদের জন্যই আজকে আমি, জুলেখা সরকার অনেক ভালো মনের একজন মানুষ ছিল, বকুল সরকার, ওনাকে সবাই মানুষ হিসেবে চিনতো, চেয়ারম্যান হিসেবে না। পরিবারকে বলি আমি অনার্সে পড়তে চাই, এই 5,000 টাকার জন্য আমার আম্মু অনেক রিলেটিভের কাছে গেছে, অনেক। আমার মেয়েটা যেহেতু পড়তে চায়, আমাকে 5,000 টাকা হাওলাত দেন, আমি পরে দিয়ে দিব। আমি কোনো রিলেটিভের নাম উল্লেখ করতে চাই না, অনেকের দরজা থেকে আমার মা ফিরে আসছে। আমি টাকার জন্য আমি ভর্তি হতে পারলাম না। আমি সিরাজগঞ্জ থেকে সিলেট প্রোগ্রামে গেছি, আমার বাজেট ছিল মাত্র 10,000 টাকা, সে আমাকে 4,000 টাকা কম দিছে। আচ্ছা, পরে বাসের ভিতরে আমি খুব অসুস্থ হয়ে যায়, এমন পর্যায়ে হয় যে আমার বাবা ভাবছিল হয়তো আমার মেয়ে মরে যাবে। এই 6 মাস সব শেষ, মানে একদম পথে বসা, মানে পরিবারটা একদম পথে বসা। 2 হাত শুধু ইনজেকশনের যে ছিদ্রগুলা, এইগুলোই ছিল। সময় ছিল আমি একদম কঙ্কাল হয়ে গেছিলাম, মানে যে আমার বুকের এই হাড়গুলা দেখা যাইতো। শুধু জ্বর, কোনো ডাক্তার, কোনো ওষুধ আমার কাজ করতেছিল না। আমি ঢাকায় আসতে পারিনি, আমার বাবা মার সামর্থ্য ছিল না ঢাকায় এনে চিকিৎসা করে। আমি হ্যাঁ, আমার জীবনে যারা আমার সাথে যারা জড়িত বা আমার এই পথে উঠানোর জন্য যারা জড়িত, তারা অত্যন্ত পরিমাণে ভালো একজন মনের মানুষ ছিল। সে আমার লাইফটা দেখবে কিনা আমি জানি না, তবে তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কারণ ওই সময়টায় আমার বাবা মা চাইলেও আমাকে কোনো চিকিৎসা দিতে পারত না, সে সামর্থ্য ছিল না। ফেসবুকে যে রিলস ভিডিও আপলোড করা যায় বা গান আপলোড করা যায়, এগুলো সম্পর্কে আমি কিছু জানতাম না। জোড়া লাগে না ভালোবাসা, মায়ার জিনিস পুতুল খেলানা, ও ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলানা। পডকাস্ট উইথ আনিস রহমান। দর্শক আসসালামু আলাইকুম। নতুন একটি পর্ব, নতুন একটি গল্প, নতুন আরো একজন অতিথির জীবনের গল্প নিয়ে আমি আনিস রহমান আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমার সাথে আছেন এই সময়ের খুবই পপুলার একজন সিঙ্গার, জনপ্রিয় একজন সিঙ্গার, যার গান আমরা শুনি, যার সুন্দর সুন্দর মিউজিক ভিডিওগুলো আমরা দেখি, বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি। আসলে সেই সিঙ্গার
সেই জনপ্রিয় সিঙ্গারটাই আজকে এসেছেন আমার স্টুডিওতে তার জীবনের গল্প বলার জন্য। আছেন জুলেখা সরকার। জুলেখা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমি আছি ভালো। আমি তোমাকে তুমি বললাম। ঠিক আছে, আমি ছোট। আসলে এই শুধু আমি সবাইকে তুমিই বলি, কাউকে আপনি বলা নেই, কারণ তোমরা আমার খুবই কাছের আপনজন মানুষ। তারপর কেমন আর সেই চলছে? দিক দিয়ে তো হলে আমি তো আপনার বয়সেও অনেক ছোট। আচ্ছা, তুমি বলতে পারেন, সমস্যা নেই। জুলেখার পরিচয়টা যদি একটু বলো। তোমার গান তো আমরা অনেকে শুনি, আসলে তোমার কোথায় বেড়ে ওঠা, কোথায় জন্ম স্থান, এটা আমরা জানি না। আমার হচ্ছে সিরাজগঞ্জ জেলাতে বাড়ি, রাজশাহী বিভাগ, কাজীপুর থানা। আর গ্রামের নাম হচ্ছে নাটোয়ারপাড়া। একটা গ্রাম্য পরিবেশে আমার বেড়ে বেড়ে ওঠা আর কি। আমি গ্রাম থেকে বড় হয়ে আসছি। আর আমার নাম হচ্ছে, ইতিমধ্যে বলেই দিছেন, জুলেখা সরকার। আমার বাবার নাম জুলফিকার আলী মিস্ত্রি। আমার ভাই বোন, আমরা 3 ভাই বোন, 2 বোন, 1 ভাই। এই গ্রামে বসবাস করা হয়, এই ছোটখাটো একটা আচ্ছা। পরিবার। এই গ্রাম থেকে সিরাজগঞ্জে একটা প্রত্যন্ত অঞ্চলে তোমার বেড়ে ওঠা, এখানে তোমার জন্ম। তো তোমার গানের শুরুটা কিভাবে ভাবে হলো? যে একটা হয় না যে গ্রামে, তো একটা প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে একজন, বিশেষ করে মেয়েদের গান শেখাটা কিন্তু খুবই কষ্টের, খুবই স্ট্রাগল করতে হয়। তো এটা কিভাবে শুরু হলো তোমার? আসলে আমি ছোট থেকে গান ভালোবাসতাম। প্রথম কথা হচ্ছে আমি গানকে ভালোবাসতাম। আচ্ছা, আমি যখন ছোট ছিলাম, আমার আম্মুর মুখে শুনতাম যে আমি যখন কথা বলতে পারি স্পষ্ট করে, মানে একটু কথা বলতে পারি, মানে সবগুলো কথাই বলতে পারি, সুরে হ্যাঁ। বলতে পারি, তখন আমি ছোটবেলা থেকেই নাকি গান গাইতাম। আচ্ছা, এটা আমার আম্মু বলতো। আর সেটা হচ্ছে আমার দাদা আগে, যে আগের দিনে হতো না যে দোতারা দুতারা বাজিয়ে যে খালি গলায় যে গান হ্যাঁ। গাওয়া, সেই কাজটা আমার দাদা করতো। মানে দাদার কাছ থেকেই মানে হয়তো আমি সেই সুরটা আমার নিজের মধ্যে পেয়েছি। আর এই এই স্ট্রাগলটা অনেক দীর্ঘ ছিল। বাবা বাট মা কি গান করতো? না, না, আমার বাবা মা গান বাবা করতো মা না। গান করতো। শুধু আমার দাদু গান করতো। তো তার মনে হয় মেধাটা, মানে তার যে প্রতিভা, সেটা আমার মধ্যে হয়তো ফুটে উঠেছে। তো আমি মনে করেন যে একদম নিম্ন পরিবারের ছিলাম। আমি যখন ক্লাস 8-এ পড়ি, জি, জি। আমার ছোটবেলা থেকেই গান করা, কিন্তু আমি গান শিখতে পারিনি ওইভাবে। আমাদের গ্রামে গান শেখার মতো পরিস্থিতি ছিল না। আচ্ছা। আর আমাদের গ্রাম অঞ্চলে হয় কি, সবাই বলে যে মেয়েরা যদি 10 থেকে 11 বছর বয়স হয়, তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিতে হয়। বিয়ে না দিলে পরবর্তীতে মেয়েদের বিয়ে হবে না। পড়াশোনা করতেই অনেক কষ্ট হয়। এখানে তো গান, তো ব্যাপারটা এতটাও সহজ ছিল না। আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন মন চাইতো যে গান গাই, গান শিখতাম। আমার প্রথম যে গান শেখার যে ধারাটা, আমাদের কোনো আধুনিক কোনো যন্ত্র বা যে মোবাইল, এখন যে মোবাইলের যুগ, আমাদের বাড়িতে এগুলো কিছুই ছিল না। আচ্ছা, আচ্ছা। আমাদের বাড়িতে ছিল একটা ছোট্ট একটা আগের যুগে ছিল না রেডিও। হ্যাঁ, রেডিও। হ্যাঁ, হ্যাঁ। এই রেডিওটা একটা ছিল, সেখানে একজন গান খুব বাজতো। আমার দাদা খুব তার গান শুনতো। জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ, মমতাজের গান শুনতো, আমিও শুনতাম। আচ্ছা, আচ্ছা। ভালো লাগতো খুব। তো সেখান থেকে আস্তে আস্তে তার গান মানে শুনতাম, ভালো লাগতো, গাইতামও। তারপরে বাউল গানটাকে আমি বেশি ভালোবাসলাম, রশিদ সরকারের গান, আবুল সরকার। আর আমার আইডল হিসেবে আমি মানি মুক্তা সরকারকে। আচ্ছা, আর এই প্রজন্মের আমি তার দিকটা ফলো করি, তাকে ফলো করি, তার গান গাওয়া এবং তার গায়কী, তার সব দিকে আমি তাকে ফলো করি, আমার আইডল হিসেবে মানি আম্মা মুক্তা সরকার। তো প্রথমে তার গান, মমতাজ ম্যাম, তার গান দিয়ে আমার শুরু। তার প্রথম একটি গান, সেটা হলো আমি মরলে কবর দিও বুকের গোরস্থানে, তোমায় কত ভালোবাসি। এই গানটা আমার জীবনের প্রথম গান। আমি যখন গাই, এটা হচ্ছে আমার জীবনের প্রথম গান। তোমার কি গানের ওস্তাদ ছিল? হ্যাঁ। ওস্তাদ কে ছিল? আমার গানের ওস্তাদ ছিলেন একজন স্কুল টিচার,
ইংলিশ মিডিয়ামে মানে পড়াইতেন তিনি এটা কি সিরাজগঞ্জে? আমাদের গ্রামে। গ্রামে? হ্যাঁ, গ্রামের একজন হাই স্কুল টিচার ছিলেন, আর নাম ছিল লিয়াকত আলী মাস্টার। তো আমি যখন 8-এ উঠলাম তখন কোচিং করতাম, কলেজ মানে স্কুলে যাইতাম। তখন রাস্তার পাশে যাইতে দেখি একটা ছোট্ট ঘরে মানে হারমোনিয়াম আর হচ্ছে একটা ঢোল, কাঠি ঢোল হ্যাঁ, দিয়ে গান হচ্ছে। তো আমাদের ওই জায়গায় গানের প্রচলিত খুবই কম, মানে অনুষ্ঠান হয়ই না বলা আচ্ছা, যায়। আচ্ছা। ধার্মিকটা বেশি, গান বাজনা এগুলো খুব কমই হয়। তো ওখান থেকে যে গান গাওয়াটা এটা মানে অনেক টাফ একটা ব্যাপার ছিল। তো দেখলাম যে না, মানে কোচিং থেকে যাওয়ার সময় দেখি যে মানে গান শেখাচ্ছে। তো তখন আমি ওই দরজাতে নক করলাম, ঘরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে দেখি একটা মেয়ে গান গাচ্ছে ওখানে। আচ্ছা। তো আমি যাওয়ার পরে আমি তখন মানে তাল সম্পর্কে কিছু বুঝি না, গানকে ভালোবাসি, গান গাই। তো আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমার যিনি আমাকে শিখাইছে উনি বসে আছে। তো আমাকে বলল যে কিছু বলবে? তা আমি বললাম যে আমি তো গান শিখতে চাই, আমার গান শেখার খুব ইচ্ছা। তো আমার পরিবার তখন এমন একটা অবস্থায় ছিল যে বলতে গেলে অনেক কষ্ট হবে। আমার বাবা একা রোজগার করে পুরো ফ্যামিলি চালাতো। যেমন কাঠমিস্ত্রি কাজ করে আমার বাবা। ওই কাঠমিস্ত্রি কাজের থেকে মনে করেন যে যা রোজগার হতো, পরিবারের সবাই যেমন পরিবারে ছিল, আমার চাচা চাচি, দাদা দাদি, তারপরে হচ্ছে আমরা ছিলাম, আম্মু ছিল, মানে উনি একা রোজগার করতো প্রায়। আমার চাচাও রোজগার করতো, কিন্তু ওনার যে দিকটা এটা বেশি ছিল। তো সব কিছু মিলাইয়া মানে একা পরিবারটা বহন করতো। ওই সময় দেখা গেছে অনেক সময় আমরা ভাত না খেয়ে, আগে হয়েছে না যে এই যে আটা দিয়ে যে শুধু পানি দিয়ে জাল করে যে খাওয়ার যে একটা ব্যাপার, এইটা খাইতাম আমরা। অনেক সময় ভাত ছিল না, এরকম ভাত খাইতে পারিনি। তারপরে এক সময় ইচ্ছা ছিল যে গান শিখবো। তারপর আব্বু পরিবার থেকে অনেক বাধা ছিল যে গান করা যাবে না, তুমি মেয়ে মানুষ, তোমাকে বিয়ে দিতে হবে, গান করা যাবে না। তারপরে আমি নিজের ইচ্ছা থেকেই একাই ওনাদের সাথে যোগাযোগ করি। আমার মনে আছে যে 100 টাকা দিয়ে আমি ওই ক্লাবে ভর্তি হয়েছিলাম। ওই তাদের কাছে 100 টাকা জমা দিয়ে ওখানে ভর্তি হই। তখন ওই আমাদের পুরো গ্রামে ওই একটাই গান শেখার মতো একটা পরিস্থিতি ছিল, তাও স্কুলের সাথে আর কি, মানে শিক্ষক হিসেবে উনি গান শিখাইতো আর কি। তো আমি ওখানে যাওয়ার পরে আমি গানটা গাইলাম, আরও বিচ্ছেদ কয়েকটা গান গাইলাম। গাওয়ার পরে স্যার বলল যে তোমার গলা তো অনেক ভালো, তো তুমি তো চাইলে ভালো একজন শিল্পী হতে পারবে। মানে নিজের মনে এতদিন আশা ছিল, তো যখন স্যার বলল তখন আবার ইচ্ছাটা আরো বেড়ে গেল। হ্যাঁ, আমার আরও মনে হলো যে হ্যাঁ আমি হয়তো পারবো। আর তখন থেকে আমি গান শুরু করলাম। কোচিংয়ে যাইতাম, স্কুলে যাওয়ার পরে স্কুল করতাম, করার পরে প্রাইভেট ছিল, প্রাইভেট করে আমি বাসায় যেতাম না, বাসায় না গিয়ে মানে ক্লাবে যাইতাম, ক্লাবে গিয়ে গান শিখতাম। 1 ঘন্টা 2 ঘন্টা শেখার পর তারপরে বাসায় যেতাম। এইভাবে যাইতে যাইতে আব্বু একদিন জিজ্ঞাসা করলো, তুমি প্রাইভেট থেকে আসো দেরি করে, কোথায় যাও, কি করো? তো সবাই মিলে এটা জিজ্ঞাসা করলো। আবার অনেকে আমার দাদাকে বলছে তোমার মানে নাতি তো গান শিখে। তো দাদা তো এটা অন্যভাবে নিল। তো বাড়িতে সবাই জিজ্ঞেস করলো তুমি নাকি গান শিখো? বলে হ্যাঁ আমি গান শিখি, তোমরা রাজি হবে না বিধায় আমি বলি নাই, আমি যাই। তখন আমার দাদু আমার বাবাকে অনেক কথাই শোনাইছে যে মেয়েকে এই পথে না দিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দাও।
তো একটা ব্যাপার থাকে মেয়েদের জীবনে, অনেক কষ্টের কিছু ব্যাপার থাকে। তো ওনারা আমাকে বাধা দিল, আর যাইতে দিল না, বললো স্কুল করবে, প্রাইভেট করবে, চলে আসবে। তুমি তো সংসারের পরিস্থিতি সম্পর্কে জানো, তারপরেও তোমার মানে গান শেখাটা দরকার নেই। বলে আমি গান শিখবো, এটা আমার কথা ছিল যে আমি গান শিখবো, আচ্ছা। সবার বিরুদ্ধে গিয়ে আমি গান শিখবো। তো আমি যাই, আমাকে মানে প্রাইভেট থেকে তাও আমি যাই, যে আবার আসি, এসে বাড়িতে এসে বকা খাই। খাওয়ার পরে এভাবে 1 মাস হয়ে যায়। 1 মাস হয়ে যাওয়ার পরে আমার স্যার একদিন আমার বাসায় আসে, মানে এগুলা ঝামেলা দেখে স্যার, হ্যাঁ, স্যার বাসায় এসে স্যার অনেক কিছু মানে আমার বাবা মাকে বুঝায়, আমার দাদাকে বুঝায় যে আপনি নিজেও তো গান করেন, আপনি গানটা কি জিনিস এটা তো আপনি বুঝেন। এখন আপনার নাতনি অনেক ভালো গান করে, এখন সে যদি সেটাকে ধরে রাখতে চায়, সেটা তার প্রতিভা, সে যদি ধরে রাখতে চায়, তাকে আপনারা কেন বাধা দিচ্ছেন? তো এভাবে বলার পরে দাদা বলল, না আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবার, একবারই মধ্যবিত্ত বলতে আমরা একবারই গরিব পরিবার ছিলাম। তো বললো যে না, এটা হবে না। আবার প্রতিবেশীদেরও তো কথা ছিল যে মেয়েকে গান প্রতিবেশীদের শেখাচ্ছে। কথা তো পরে, মানে পরে হলো যখন আমি গান রেগুলার শিখতেছিলাম। শেখার পরে ওই প্রোগ্রাম হয় না, দুই একটা যে প্রোগ্রাম যে আসে, আমার স্যার আমাকে নিয়ে যাইতো। এমনও কথা আমার দাদাকে সবাই বলতো যে তোমার নাতিকে কখনো বিয়ে দিতে পারবে না, তোমার নাতির কখনো বিয়ে হবে না, আর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার নাতি যা গান গায়। আমার দাদাকে এগুলো বলতো। আমার দাদা তো আবার 5 ওয়াক্ত নামাজ পড়তো, তো এখনো বেঁচে আছে। তো সবাই ওনাকে মানে কথাগুলো শোনাইতো। শোনানোর পরে উনি বাড়িতে এসে সেগুলো আবার আমার বাবাকে বলতো, আমার বাবাকে অনেক বকাঝকা করতো। তো একদিন বাবা অনেক কষ্ট পায়, আমাকে বলল যে তুই কি গান শিখতে চাস, মানে এইভাবে বললো যে হ্যাঁ। বলে গান শিখতে হলে সেইভাবে শিখতে হবে, সেইভাবে শিখতে হবে যেন ভবিষ্যতে কিছু করা যায়। এই যে এত লোক এত কিছু বলতেছে, কোথাও বের হতে পারি না, তুই গান গাস, মানুষজন আমাকে খারাপ কথা বলে, আমার বাবাকে খারাপ কথা বলে, তো কি চাস, মানে গান শিখবি? বলে হ্যাঁ, আমি গান ছাড়া থাকতে পারবো না, আমার গান শিখতেই হবে, আমি গানটাকে ভালোবাসি, আর এটাই আমার স্বপ্ন। এমনও হয়েছে অনেক সময় আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমার শিক্ষক জিজ্ঞেস করে না যে কার কি ইচ্ছা, কে কি হতে চাও, তো আমি সব সময় বলতাম আমি শিল্পী হতে চাই, আমি ভালো মানের একজন শিল্পী হতে চাই, যেন আমার মৃত্যুর পরে মানুষ আমাকে মনে রাখলেও গানের মাধ্যমে যেন মানুষ আমাকে একটু স্মরণ করে, যে না চিরস্থায়ী যে গানগুলো হয়, যে গানগুলো মানুষের সব সময় হৃদয়ে গেঁথে থাকে, তো সেই স্বপ্নটা আমার, সেই পরিমাণে শিল্পী আমি হতে চাই। এই ইচ্ছাটা তোমার সেই ক্লাস 5-এ থাকতে? হ্যাঁ, ক্লাস 5-4 থেকে আমার মানে এটা ছিল। আমার শিক্ষক যখনই জিজ্ঞাসা করতো তখন আমি এটা বলতাম। তখন আমার স্যার বলতো যে তুমি এইটুকু মানুষ, তুমি শিল্পীরই কি বুঝো? সবাই তো বলে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, শিক্ষক হব, অনেকে অনেক ধরনের স্বপ্ন থাকে, কিন্তু তোমার এই অদ্ভুত স্বপ্নের মানে কি? বলে আমি তো ছোট থেকে গানকে ভালোবাসি, তো গানকে ভালোবাসি, গান নিয়েই স্বপ্ন দেখি সবসময়। আর সবসময় ভাবতাম যে যেহেতু মমতাজ ম্যামের গান শুনতাম, মনে হতো তার মতো একজন শিল্পী হই আমি। তো এরকম একটা স্বপ্ন ছিল। এমনও দিন গেছে আমি যখন ক্লাবে ছিলাম, আমার বাবা যখন এগুলা মানে দেখলো যে মেয়েকে নিয়ে তো আর হবে না, মানে মেয়ে গান শিখবেই, তখন আমার দাদাকে বলল যে দেখো, মানুষ জীবনে বড় হইতে গেলে অনেক কিছু কষ্ট করতে হয়, আমরা হয়তো এখন কষ্টে আছি, আমার মেয়ে যদি গান করে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, সবাই ভালো থাকবে। তো এরকম ব্যাপারে আমার বাবা বলল, তখন আমার বাবা বলল তুই মন দিয়ে গান শেখ, আমি তোর পাশে আছি। মানে আমার বাবা এই যে তখন থেকে, আমার এখনো মনে আছে, ওই ব্যক্তিটা না থাকলে আমি গান শিখতে পারতাম না।
আমার বাবা এমনও রাত গেছে যে আমরা প্রোগ্রাম থেকে আসছি বর্ষার দিন হলে, বাড়ির চতুর্পাশে পানি ছিল। তো রাত্রেবেলায় ভোর 3টা-4টার দিকে আমরা যখন আসতাম, মাজা পানি, সেই পানির মধ্যে আমরা দাঁড়ায় থাকতাম, আমাদের পার করতো না। নৌকা পার করতাম। মানে এটা কি গান গাওয়ার অপরাধ, যেটা ভালো না? আব্বুকে কথা শোনাইতো, মেয়েকে নিয়ে ব্যবসা করছো, এটা শোনাইতো। আব্বুর অনেক কষ্ট লাগতো। ওই যখন পার করতো না তখন আমাদের অনেক কষ্ট লাগতো। আমরা সকাল হলে তারপরে বাড়িতে আসতাম। এমনও মানে এই 3টা থেকে ভোর পর্যন্ত পানির মধ্যে দাঁড়িয়ে থাকতো। কি করব, পার না করলে তো। এমনও দিন গেছে যে এরকম শুনতে হয়েছে যে গান করো কেন, গান করা তো ভালো নয়, গান গান করছো, তোমাকে কেউ বিয়ে করবে না। আমার বাবাকে শুনতো, মেয়েকে কি বিয়ে দিবে না, এরকম গান করলে কিন্তু কোনো ভালো ছেলের সাথে বিয়ে হবে না, এরকম বলতো। অনেক অনেক সময় ওই যে বললাম, রাত 3টার সময় অনেক সময় গান শেষ হয়েছে, 4টার দিকেও শেষ হয়েছে। তখন আমরা বাড়িতে আসছি, ওই বর্ষার সময় ওখানে দাঁড়ায় থাকছি, কি ভোর হওয়ার আগ পর্যন্ত আমরা পার হতে পারিনি। আর আমাদের তো ফোনের ওরকম যোগাযোগ ছিল না যে বাড়িতে ফোন দিব বা তারা আসবে, এরকমও ছিল না। সকাল হলে সবাই যখন পার হতো তখন আমরাও পার হতাম। এবং স্কুলে গেলেও অনেক রকমের কথা শুনতে হতো। আমি প্রোগ্রামে যাইতাম, বেশিরভাগ যেহেতু বাউল গান করি, বাউল গানটাকে ভালোবাসি বেশি। আমি ভান্ডারি, বাউল এগুলা গান আমি বেশি গাই। তো আমার কণ্ঠে ভালো লাগে, বেশি গাই। তো 2-একটা মাজারে যে প্রোগ্রামগুলো হয়, তো সেই প্রোগ্রামগুলো গেলে, স্কুলে গেলে সবাই বলতো যে এ তো পড়াশোনা কিছু পারে না, এ তো সারা রাত গান করে আসছে, এ তো মানে পড়া পারবে না। কিন্তু আমার কলেজ লাইফে একজন ফ্রেন্ড ছিল, স্কুল লাইফেও টিচাররাও তোমাকে ইগনোর করতো এই গান গাওয়ার কারণে। এদের জীবনে কিছু হবে না। হ্যাঁ, আমার যিনি মানে শিক্ষক ছিল, মানে কিছু কিছু শিক্ষক ছিল অনেক ভালোবাসতো, সবাই ভালোবাসতো। কিন্তু দেখা গেছে যারা গানকে পছন্দ করে না, আমার গান গাওয়াটাকে ভালোভাবে নিচ্ছে না, তারা অনেক সময় আমাকে অনেকভাবে কথার মাধ্যমে হোক, আর ক্লাসে মনে করেন যে যখন আমি যাইতাম সবার আগে আমাকে পড়া ধরতো, যে দেখি পড়াটা পারে কি না, পড়ছে কি না। তো আমি জেনে থাকলে বলে দিতাম, যদি পারতাম আমি স্কুলে যাওয়ার আগে সবার কাছ থেকে জেনে নিতাম কি পড়া দিছে। তো সেগুলো জেনে নেওয়ার পর তারপর স্কুলে যেতাম, কারণ আমার এগুলো যে ফেস করতে হবে এটা আমি আগের থেকেই জানি। তো জানার পরে স্কুল প্রথম পর্যায়ে, যেটা যখন আমি বাউল গানটাকে ভালোবাসি, তখন এরকমটা সিচুয়েশন এরকম হয়ে গেছে। যখন স্কুল পর্যায়ে থাকে না, প্রতিযোগিতা হয়, সেখান থেকে যখন আমি বিভাগীয় পর্যায়ে থাকা যখন পুরস্কার আমার স্কুলকে যখন আমি এনে দিছি, তখন আমার শিক্ষকেরা মানে আমাকে নিয়ে অনেক খুশি। যে যেখানে এমনও সময় গেছে, আমার একজন শিক্ষকের কথা মনে আছে, আমাকে একটা কথা বলছিল। আমি উপজেলাতে গান করতে গিয়েছিলাম, ওখানে উপজেলার যে চেয়ারম্যান থাকে, ওনার কথা বলা হয়নি, ওনার কথা বলবো। উনি শিল্পীদেরকে প্রথম সারিতে, আমাদের যে ক্লাবের 4-5 জন শিল্পী ছিল, প্রথম সারিতে বসায় দিয়া মানে ছাড়ারা বসতো, কিন্তু আমাদেরকে সবার প্রথম সারিতে বসাইতো। তখন একদিন ক্লাসে আমার স্যার বলছিল
যে তুই এই কণ্ঠের কারণে যে সম্মানটা, যে সবার প্রথম সিঁড়িতে গিয়ে বসা, আমরাও তো প্রথম সিঁড়িতে বসিনি, আমরাও তো ছিলাম, কিন্তু কি যোগ্যতা, মানে কতটুকু ভালোবাসা আর কতটুকু কণ্ঠের একটা দরদ থাকলে যে উপজেলা চেয়ারম্যান তোমাদেরকে এত সম্মান দেয়, ভালোবাসে। এই ভালোবাসাটা অনেক বেশি। প্রথম দিকে তারাও একটু আমার প্রতি মনোক্ষুণ্ণ ছিল। আমি এসএসসিতে মানে সায়েন্স নিয়ে পড়তাম। অনেক সময় রসায়ন ক্লাস, পদার্থ ক্লাস এগুলো করতে গেলে হাফ এন আওয়ার পর মানে টিফিনের পরে যাওয়া হতো। তো ওই সময়টা অনেক সময় আমি যেতে পারতাম না, মানে আমার প্রোগ্রামে যাইতে হতো স্যারের সাথে, অনেক সময় যেতে পারতাম না। তার জন্য পরের দিন স্কুল আসলে অনেক কথা শুনতে হতো যে এর দ্বারা কিছুই হবে না, এ গানই গাইতে পারে শুধু। এইটে অনেক ভালো রেজাল্ট ছিল, এসএসসিতেও ভালো রেজাল্ট ছিল। তো প্রথম আমার স্কুল পর্যায়ের লোকেরা বাধা দেওয়ার পরে পরবর্তীতে একটু হলেও তারা মানে অনেক ভালোবাসা দিছে। তো আমি যখন ক্লাবে গান করি, আমার স্যারের যে ব্যাপারটা ছিল, আমাকে যে গান শেখানোর যে ব্যাপারটা, এটা মোটেও সহজ ছিল না। আমার এই বর্ষাকালটা আমাদের ওইদিকে বেশি থাকতো, মানে পানি বের হতো না, মানে শুকনো যে ব্যাপারটা এটা কম থাকতো, মানে পানিটাই দীর্ঘ সময় থাকতো। তো ওই সময় আমি যখন ক্লাবে ভর্তি হই তার 1 মাস 2 মাস পরে মানে আমার বাবা যখন রাজি হইলো আমাকে নিয়ে এদিক ওদিক যায়, প্রত্যেক দিন ক্লাবে নিয়ে যায়, আবার সাথে সাথে ক্লাবে নিয়ে আসে। আমার বাবা যখন রাজি হলো তখন থেকে মনে করেন যে আমি একটা দিন বলেন কোথাও একা যাই নাই, আমার জীবনে কোনো দিন আমি কোথাও একা যাইনি, নাই আমার বাবা আমার সাথে ছিল, না হলে আমার আম্মু সাথে ছিল। তো প্রত্যেক দিন নিয়ে যাইতো এবং নিয়ে আসতো। আসার পরে আমার স্যার একদিন বন্যার সময়, তো এখন তো ক্লাব তো দূরে, আমি তো যাইতে পারতেছি না, সেই সময় আমার মনে আছে আমার স্যার মারা গেছে, এই এতটুকু পানি ছিল, হারমোনিয়াম মাথায় করে নিয়ে বাসায় আসতো, আসে মানে আমি ওখানে যাইতে পারবো না বিধায় উনি হারমোনিয়াম মাথায় করে নিয়ে আমার বাড়িতে এসে বন্যার পানির মধ্যে, হ্যাঁ, এসে আমাকে গান শিখেছে, যে তাও তোমার গানটা ছাড়া যাবে না। এলাকায় মানে যখন আমাদের গ্রামে এই হয় না যে আইনি কিছু বা উপজেলা চেয়ারম্যানের সাথে বড় বড় যে লোকগুলো যায়, থানা পর্যায়ের বড় বড় লোকগুলো, তখন যাওয়ার পরে যেন আমি তাদের সামনে ভালো গান উপস্থাপন করতে পারি, যেন তাদের চোখে পড়তে পারি, যেন বড় কেউ হতে পারি, এই জন্য স্যার প্রত্যেকটা দিন মানে 3টার পরে হারমোনিয়াম মাথায় করে নিয়ে আমার বাড়িতে আসতো, এসে আমাকে গান শিখাইতো। আসলে ওনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। উনি যে কষ্ট করে আমায় গান শিখেছে, আমার জীবনে মনে হয় এরকম গান শেখা আমি খুব কম মানুষকেই দেখছি। এখন তো 1-2টা গান গাইলে ফেসবুক ইউটিউব ভিউ হয়ে যায় সব কিছু, কিন্তু আমাদের যে গান শেখাটা এটা মোটেও সহজ ছিল না। তখন তো আমাদের ফোনই ছিল না, এরকম একটা ব্যাপার ছিল। আমাদের পরিবারের কারো ফোন ছিল না, আবার আমাদের একটা ফোন ছিল, তো বাটন ফোন যেটাকে বলে, ওটাতে ভিডিও বা গান শোনার এগুলো কোনো অপশন ছিল না, শুধু কথা বলা যেত। তো আমার যিনি উনি মনে করেন ওইভাবে এসে গান শিখায়, তো আবার ওইভাবে চলে যাওয়ার পরে মানে এইভাবেই কন্টিনিউ, যতদিন বর্ষা চলতো ততদিন এইভাবেই আমাকে গান শেখাইতো। আবার অনেক সময় যখন বড় বড় লোকেরা আসতো, গ্রামের কি পরিবেশ, গ্রাম কিভাবে চলছে, মানুষ ভিডিও করে, যেন সাংবাদিক যখন যায়, তখন আমার স্যার সবসময় আমাকে ফোন দিত,
তুমি আসো, এখন তো আমাদের গ্রামে মিডিয়ার লোকজন আসছে, আচ্ছা একটা দুইটা গান গাইলে যদি ভাই, তাদের চোখে পড়ে, পড়া যায়। তুমি তো অনেক ভালো মানের শিল্পী, আমাদের তো ওরকম আধুনিক কোনো কিছু নাই যে তোমাকে নিয়ে একদম ভালো কোনো অডিও অ্যালবাম বের করব, এরকম তো আমার কোনো উপায় নেই, আমার স্যার বলতো আমাকে। তো তখন আমরা ক্লাবে যাইতাম, ক্লাবে হারমোনিয়াম আর কাঠি ঢোল দিয়ে গান হতো। তো এক সময় অনেকগুলো সাংবাদিক ওখানে ছিল, তো সবাই মানে প্রশংসা করার পরে স্যার আমার মাথায় হাত দিয়ে বলে যে আপনাদের সামনে আমি দোয়া করে গেলাম আমার এই মেয়েটা অনেক বড় হবে একদিন। আজকে হয়তো তার কথাটা অনেকটাই আমার জীবনের সাথে মিলে গেছে। উনি এই কথাটা বলার পরে আমার ওনার কাছে গান শেখা 1 বছর গান শিখছি ওনার কাছে। পরের 2 বছর হয়নি, এর মধ্যেই উনি মারা গেছেন। উনি যখন এই কথাটা বলার পরে 2 থেকে 3 মাস হবে হয়তো, আমার মনে নাই অতটা। ওই কথাটা বলার পরে 2 থেকে 3 মাস পরে একদিন আমাকে ফোন দেয়, মানে নিয়মিত ক্লাবে যাওয়া আসা করা হয়, ফোন দেয় মৃত্যুর আগের দিন আমাকে ফোন দেয়, আমার তো শরীরটা বেশি ভালো নাই, এক কাজ করো, আমার খুব গান শুনতে ইচ্ছে করতেছে। আমার স্যারের কথা একটু বলি, মানে আমাদের গ্রামের প্রায় জমি তার ছিল, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, ধার্মিক একজন মানুষ ছিল, সবসময় মাথায় টুপি ছিল, এবং স্কুলেরও ইংলিশ টিচার ছিলেন। ওনার সব কিছু মানে ওনার উদাসীনতা লাগে, ওনার গান না শুনলে আর হারমোনিয়াম না ধরলে তার ভালো লাগে না। অনেক সময় এই গানের জন্য ওনার পরিবারের সাথে অনেক দ্বন্দ্ব হয়েছে, আমাদের গান শিখায় কেন, উনি নামাজও পড়ে আবার আমাদেরকে গানও শিখায়, এই যে এই ব্যাপারটা। তে উনি যখন ফোন দিল আমাকে, আমি বললাম স্যার আমার তো শরীরটা খুব খারাপ, আজকে আমি যাইতে পারবো না। আসলে হয়তো আমার ছিল না শেষ দেখাটা বা শেষ গানটা তার সাথে গাওয়া, আমার হয়তো ভাগ্যে ছিল না। আমি বললাম আমি যাইতে পারবো না, নিজেই আলিশি করে বলছি যে আমি যাইতে পারবো না। না, উনি বারবার 2 না 3 বার ফোন দিছে আমাকে যে ছোট বোনকে সাথে করে নিয়ে, তোমার বাবাকে সাথে করে নিয়ে একটু আসো, 2-1টা গান শুনে যাও, আমি তোমাকে একটু শিখাই দিই, কিছু গান আছে। উনি আবার রশিদ সরকারের গান খুব শুনতেন, আচ্ছা আচ্ছা, খুব মানে খুব শুনতেন, প্রায় সময় থাকলে উনি রশিদ সরকারের গান খুব ভালোবাসতেন, এবং আমাকেও সবসময় বলতো যে রশিদ সরকারের যেগুলো বিচ্ছেদ গান রয়েছে, আবুল সরকার, রশিদ সরকার, আরও আছেন শালম সরকার, লতিফ সরকার, এদের ভালো ভালো বিচ্ছেদ গান রয়েছে। তো সেই গানগুলোর মধ্যে রশিদ সরকারের গান উনি বেশি শুনতেন। অনেক সময় আমাকে গান পাঠায় দিত, এগুলা মানে লিখে দিত যে তোমার যদি লেখার অসুবিধা হয় আমাকে বলো, আমি লিখে দিব, তুমি এগুলা তাও গায়ে। তো সেই দিন অনেকবার বলছে, কিন্তু আমি যাইনি। না যাওয়ার পরে আমি আর জানি না, সকালে উঠে আমাকে এই খবরটা শুনতে হবে। আমি ঘুমাইছি রাত্রে, ঘুমানোর পরে সকাল ভোর 4টা না 5টার দিকে হবে হয়তো, মনটা খুব আনচান করতেছিল। আমি এত সকালে ঘুম থেকে উঠি না, ওঠার পরে খুব খারাপ লাগতেছিল, নিজের শরীরের মধ্যেই খুব খারাপ লাগতেছিল। তো কিছুক্ষণ পরে আবার একটু ঘুমায়ে জাগনা পাইনি, একটু খারাপ লাগতেছিল, ঘুমায়ে পড়ছি। 8টা-9টার দিকে শুনি আমার ফোনে ফোন আসে, আমার স্যার আর বেঁচে নাই। যখন আমি ঘুমাইছিলাম এই কথাটা আমি শুনতে পাইনি। আমার আম্মুকে বলছে ফোনে, আমার আম্মু যখন এসে বলছে, বিশ্বাস করেন আমার হাত থেকে পা পর্যন্ত শুধু কাঁপতেছিল, এইটা ভেবে যে আমি কেন কালকে গেলাম না,
এটা ভাবতেছিলাম যে কালকে যদি আমি গান শিখতে যেতাম হয়তো তাকে শেষ শেষ দেখাটা দেখতে পারতাম, কিন্তু আমি যাইতে পারিনি, আমার কপালে ছিল না। সেখান থেকে যখন আমি এই কথাটা শুনি, আমি মানে যে অবস্থায় ছিলাম একটা চিৎকার দিয়ে মানে সেখানে গিয়ে সারাটা দিন তার বাড়িতে যত লোকজন ছিল শুধু আমাকে একটাই কথা বলছে যে তোমার তো স্যার হয়, এত ভালোবাসো কেন? তো আমি বলছি যে উনি আমার স্যার ছিলেন না, উনি আমার শিক্ষকও ছিলেন না, উনি আমার গুরু। আমি যেটাকে বেশি ভালোবাসি, আমার গান, যে জিনিসটাকে নিয়ে আমি স্বপ্ন দেখছি, সেই জিনিসটার গুরু সে আমার। এর উপরে তো কিছু হতে পারে না। হয়তো সে বেঁচে থাকলে আমি তাকে অনেক ভালোবাসতাম, আমার বাবার মতো করে ভালোবাসতাম। তাকে শ্রদ্ধা করতাম। সেও আমাকে মেয়ের মতো অনেক ভালোবাসতো। যেদিন মারা যায় তারপরে থেকে আমি মানে ওই একটা জিনিসে এখনো পর্যন্ত আফসোস করি, এই কষ্টটা বয়ে বেড়াচ্ছো। হ্যাঁ, যে আমি যদি ওই দিন ক্লাবে যাইতাম, হয়তো তার যে মুখের একটা কথা বা তার কণ্ঠে যে একটা গান, এটা মনে হয় আমি শেষবারের মতো শুনতে পারতাম। এই যে তোমার কষ্টটা, যে তোমার গুরু, তোমার বাবার মতো যাকে শ্রদ্ধা করতে, যার হাত ধরেই তোমার আসলে মানে এটা তোমার কি নতুন করে জন্ম, তার হাতে এই যে গান নিয়ে তোমার ফ্যামিলি লোক শুনতে করতে দেবে না, প্রতিবেশীদের বাধা, স্কুলের বাধা, কিন্তু ওই তোমার যে গুরু, তোমার যে শ্রদ্ধাভাজন যে মানুষটা, তার মাধ্যমেই তো তোমার আসলে, সে যদি হেল্পটা না করতো তাহলে তো তোমার আজকে আমরা জুলেখা সরকারকে মনে হয় পেতাম না। তার অবদান এবং আমার বাবার অবদান, মার অবদান, আমি তাদের অবদান তো অস্বীকার করতে পারি না। তাদের জন্যই আজকে আমি জুলেখা সরকার। আজকে আমার বাবা, আমার গুরু লিয়াকত আলী মাস্টার, যিনি আমার শিক্ষক, উনিও আমার একজন বাবা, এবং আমার মা যিনি আছেন, আসলে তাদের ভালোবাসা, দোয়া এবং পরিশ্রমের কারণেই আজকে আমি যতটুকু মানুষের মাঝে এখন আছি, গান গাইছি, মানুষকে বিনোদন দিচ্ছি, বা মানুষের আমার গান ভালো লাগছে, আমি মনে করি সবটাই তাদের জন্য। তোমার এই যে ওখান থেকে যে তোমার গুরু যিনি উনি মারা গেলেন, তারপরে আসলে কিভাবে আবার তুমি মানে গানের সাথে? আমি যখন উনি মারা যান, তখন আমাদের ক্লাবের অনেক মানে দুরবস্থা হয়ে গেছিল। যেমন তখন তো গান শেখানোর মতো কেউ ছিল না। তো আমি যখন স্যার বেঁচে থাকা অবস্থায় আমাদের যে উপজেলা চেয়ারম্যানের কথা বললাম, উনি আমাকে নিয়ে, আমার স্যার একটা সময় 21শে ফেব্রুয়ারি তে গান হয় না, এই যে জেলা পর্যায়ে কালচারাল যে অনুষ্ঠানগুলো হয়, তো ওখানে আমাদের উপজেলা চেয়ারম্যান বলল গ্রামের একটা ছোট ছোট মেয়েরা গান শিখছে, তাহলে ওদেরকে একটু সুযোগ দেওয়া যাক, আমরা বাইরে থেকে কোনো শিল্পী না এনে ওদেরকে, ওরা কি গান শিখছে এটা আমরা একটু দেখি। তো এই বলার পরে আমাদেরকে সবাইকে বলল যে 21শে ফেব্রুয়ারিতে মানে গান গাইতে হবে উপজেলাতে গিয়ে। তো আমি তো এখন সারা বাংলাদেশ মোটামুটি গান করি, তখন যে ব্যাপারটা ছিল, তখন মনে হলো যে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, আমি উপজেলাতে গিয়ে গান করছি, মানে এরকম একটা ভালো লাগা ছিল। তো আমি যখন গান গাই, মনে করেন যে সবার কাছ থেকে ভালোবাসা পাইছি, এবং উপজেলা চেয়ারম্যান আমাদের গান শুনে এতটাই, বিশেষ করে আমার গান শুনে এতটাই সন্তুষ্ট হয় যে আমাদেরকে মানে হারমোনিয়াম
তবলা, তারপর ক্লাবের জন্য একটা কিবোর্ড, প্যাড, এগুলো আধুনিক যে যন্ত্রপাতিগুলো যে হয়, এগুলো সব কিছুর দায়িত্ব নিলেন। সে বললো যে প্রত্যেকটা মানে যারা যারা গান শিখছে তাদের প্রত্যেকের একটা করে হারমোনিয়াম, এক সেট তবলা এবং ক্লাবের জন্য কিবোর্ড, প্যাড এগুলো আমি কিনে দেবো, সব কিছু আমি কিনে দেবো, এবং ক্লাবে যা যা লাগবে তোমরা শুধু আমাকে বলবে। মানে এতটা পরিমাণের সাপোর্ট, সহযোগিতা উনি আমাদেরকে করছেন। আর উনি সহযোগিতা করছে বিধায় আমি অনেক জায়গায় এই যে আজকে হারমোনিয়াম দিয়ে গান গাইতে পারি। আমাদের একটা শিক্ষক নিয়োগ করে দিছিল বাইরে থেকে এই হারমোনিয়াম শেখার জন্য। আমার স্যার তো শুধু গান শিখাইতো, মানে ক্লাসিক্যাল যে বিষয়গুলো, গ্রামার যে বিষয়গুলো হয়, গানের যে গ্রামার যে বিষয় ক্লাসিক্যাল, এগুলো শেখার জন্য আমাদের বাইরে থেকে একজন শিক্ষক আমাদের উপজেলা চেয়ারম্যান নিয়োগ দিছিল, বকুল সরকার। ওনার মানে বলেন যে ওনার আমাদের গ্রামে একজন অনেক অনেক ভালো মনের একজন মানুষ। ওনাকে সবাই মানুষ হিসেবে চিনত, চেয়ারম্যান হিসেবে না। ওনাকে মানুষ, মানে ভালো একজন মানুষ হিসেবে সবাই তাকে শ্রদ্ধা করত। মানে এতটা পরিমাণে ভালো একজন মানুষ ছিলেন। এবং বললাম আমার ফোন ছিল না, আমি গান গাইতাম। আমার জীবনের স্মরণীয় একটা ঘটনা, আমি তো গান গাইতাম অন্যজনের ফোন মানে দেখে দেখে, মানে গান শুনতাম, গান শিখতাম, লিখতাম। অনেক সময় আমার স্যার গান লিখে দিত, সেগুলো আমি গাওয়ার চেষ্টা করতাম। তো এইভাবে করতে করতে একটা সময় উপজেলাতে আমাদেরকে ডাকা হলো যে বড় বড় সবাই একটু গান শুনবে, তোমাদেরকে হারমোনিয়াম আর তবলা দিয়ে খালি কণ্ঠে সবাইকে যাইতে হবে। তো আমরা সবাই গেলাম। যাওয়ার পরে আমাদের যে প্রত্যেক সপ্তাহে গান শিখাইতো, উনি যে শিক্ষকটা নিয়োগ দিছিল, উনি প্রত্যেক শুক্রবারে গিয়ে আমাদেরকে হারমোনিয়াম শিখাইতো, রাগ, ক্লাসিক্যাল ব্যাপারগুলো শিখাইতো। তো উনি বললো যে আসো আমরা সবাই চেয়ারম্যান মহোদয়কে একটু গান শোনাই। উনি গান শুনতে চাইছে। উনি আবার খুব লালন গান শুনতেন, আবার যেরকমটা মানে লালনের গান শুনতো, সেরকমটা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীত, এগুলোও মানে সেম ভাবে শুনতো। উনি নিজেও গাইতো। উনি খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইতো, মানে খুবই সুন্দর, হারমোনিয়াম বাজায় গাইতো। তো আমরা গেলাম, যাওয়ার পরে গান গাওয়ার পরে আমাদের সবাইকে জিজ্ঞেস করছে তোমরা কিভাবে গান শিখো, তো কিভাবে কি পদ্ধতিতে গান শিখো, এত সুন্দর করে বিচ্ছেদ গান গাচ্ছ, সেগুলো শিখো কার কাছ থেকে, বা কার মাধ্যমে, কিসের মাধ্যমে। তো সবাই বলল আমার বাবার ফোন আছে, বা আমার হয়তো নিজেদেরও অনেকের ফোন ছিল, বা কি আমি ওরকমটা আমার আইডিয়া নাই কার কীরকম ফোন। সবাই ছোট ছিল, তাদের ছিল না, তাদের বাবা মারই ছিল। তো আমার বিশেষ করে আমাদের পরিবারে ফোনই ছিল না। তো আমার স্যার বলল যে ওর তো মানে গান শেখার মতো ফোন, যে গান শুনে শুনে শিখবে এরকমটা নাই। তো বলার পরে আমাকে উনি জিজ্ঞাসা করলো তোমার কি ফোন লাগবে। তখন আমি বললাম যে আমার জীবনের স্মরণীয় একটা ঘটনা, একটা ফোন হইলে হয়তো আমি আরও ভালো করে গান শিখতে পারতাম, কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই, আমার বাবারও তো সেই সামর্থ্য নেই যে আমাকে একটা ফোন কিনে দিবে। ওই যে বললাম যে আমরা এমনভাবে চলাফেরা করতাম, মানে দিন কাটাইতাম যে একবেলা ভাত খাইতাম, আর একবেলা হইলে খাইতাম, না হলে নাই। তো ওই সময়টা এমন একটা ব্যাপার ছিল। তখন বলল যে আমি তোমাকে ফোন কিনে দেব। আমার জীবনের প্রথম ফোন উনি আমাকে কিনে দিছিলেন, স্মার্টফোন। হ্যাঁ, স্মার্টফোন কিনে দিছিলেন। দেওয়ার পরে ওইটা থেকে আমার জীবনের একটাই ফোকাস ছিল, একটাই মানে ইচ্ছা ছিল, আর লক্ষ্য ছিল একটাই, আমি অনেক বড় শিল্পী হব। আমার এটাই লক্ষ্য ছিল শুধু, যে আমার গান শিখতে হবে। আমি ফোনটাকে অন্য কিছুর জন্য নেইনি, না, আমি শুধু গান শুনবো। আর আমি এত পরিমাণে গান শুনতাম, আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে যতটুকু সময় থাকতো আমি শুধু গানই শুনতাম।
যতটুকু পারি আমি শুধু গান শুনতাম, গান শিখতাম। তো ওনার মানে আমার এই গান শেখার আগ্রহ দেখেই সে ফোন কিনে দেয়, আমি সেটা দিয়ে গান শেখা শুরু করি, মানে আরও আরও ভালো ভালো কিছু গান মানে শেখা শুরু করি। তার মধ্যেই আমার স্যার মারা যাওয়ার পরে উনি আমাদেরকে ওই যে পার্সোনালি যে টিচারটা ছিল প্রত্যেক শুক্রবারে যিনি আমাদেরকে গান শিখাইতো, উনি প্রত্যেক শুক্রবারেই যাইতেন যে আমাদেরকে আবার গান শিখাইতো। তো ওখান থেকে হইল কি মানে কিছু কিছু কণ্ঠ থাকে, তাল যে ব্যাপারটা, তাল শিখলেই ওই যে অনেকে বলে যে গড গিফটের একটা ব্যাপার থাকে, আল্লাহ প্রদত্ত, হ্যাঁ আল্লাহ প্রদত্ত কিছু কণ্ঠ থাকে। তো আমার হ্যাঁ আমি জানি না, তবে আমার গুরু মানে আমার বাবাজি উনি খুব বিশ্বাস করতো আমার গড গিফটের একটা গলা। আমি হয়তো যতটুকু শিক্ষা উনি আমাকে দিয়েছেন আমি এটা নিয়েই অনেক দূর আগাইতে পারবো। তো আমি তখন থেকে মানে একা একা যে স্টেজ প্রোগ্রামগুলো হয়, তো একা একা স্টেজ প্রোগ্রামগুলো করা মানে শুরু করলাম। এটা কত সাল থেকে, যে মানে কবে থেকে তোমার স্টেজ প্রোগ্রামগুলো শুরু হলো? আমি হচ্ছে স্টেজ প্রোগ্রাম সরি আমি যখন স্টেজ প্রোগ্রাম বলতে আমি যখন গান শিখি, আমার স্টেজ প্রোগ্রাম আমি স্যার বেঁচে থাকতে টুকটাক করতাম। ওই যে বললাম যে বাড়িতে গিয়ে রোশ মাহফিল বা মাজারে কোনো অনুষ্ঠান হলে সেখানে আমি যাইতাম। কিন্তু আমার প্রথম অভিজ্ঞতা আমি যখন গান শিখি 1 মাসের সময়, ওই সময়টায় আমি একটা বাড়িতে গান গাইতে গিয়েছিলাম। ওখানে আবার অভিজ্ঞতাটা অন্যরকম ছিল। আমি যখন প্রথম স্টেজে দাঁড়াই, ওইটা আমার কাছে অনেক বড় মঞ্চ ছিল, কিন্তু একটা বাড়ির ভিতরে গান, সর্বোচ্চ 20 জন লোক ছিল ওখানে, শুধু মুরব্বী মানুষ। আচ্ছা, ওখানে ওনারা বিচ্ছেদ কিছু গান শুনবে, কিছু গান শোনার জন্য বলে যে তুমি যে গান শেখাও ছোট ছোট মেয়েদের, তার মধ্যে থেকে যে ভালো গান গায় তাকে নিয়ে আসো, একটু গান শুনি আমরা। তো স্যারেরই হয়তো রিলেটিভ কোনো বাড়ি, আমার প্রথম যে গান গাওয়া। তো আমাকে ফোন দিল স্যার যে তোমাকে তো এক জায়গায় গান গাইতে হবে। তো আমি স্যারকে বললাম আমি তো ছোট মানুষ, মাত্র গান শিখতেছি, আমি তো এখনই স্টেজে দাঁড়িয়ে কি গান গাইতে পারবো? তখন বলল যে হ্যাঁ পারবে, তুমি আসো। তো স্যার গান গাওয়ার পরে আরও 2-1 জন গান গাইছে, শুনলাম। আমি ওখানে বসা ছিলাম। আমি যখন উঠি তখন আমার পা কাঁপতেছিল, 2 পা। আমি কন্ট্রোল করতে পারতেছিলাম না নিজেকে। সামনে 20 জন মানুষ ছিল, আমি নিজেকেই কন্ট্রোল করতে পারতেছিলাম না 2টা পা, যে এত পরিমাণের আমার শরীর কাঁপতেছিল। গান গাইবো কিভাবে? তখন স্যার বললে একটা গান গাও, তোমার সব ঠিক হয়ে যাবে, তুমি এই ভয়টাকে কাটাইতে হবে। তখন আমি যখন একটা গান গাইলাম, আমার লাইফের ফার্স্ট ইনকাম বলা যায় 200 টাকা। 2 জন মানুষ আমাকে 200 টাকা দেয় বকশিস। তো ওখানে প্রথম গানে আমি 200 টাকা পাই। পাওয়ার পরে আরেকটা গানের রিকোয়েস্ট, মানে সবাই বলতেছে আরেকটা গান গাও। আমি গান শুনে তাদের অনেক ভালো লাগার পরে আরেকটা গান গাও। তো আরেকটা গান গাওয়ার পরে 500 টাকা পুরস্কার পাই, মোট হচ্ছে 700 টাকা। 700 টাকা আমার ওই সময় আমি 700 টাকা পুরস্কার। 7 লাখ টাকার সমান এটা দেবো আসলে ওই সময়টাই আমার কাছে 700 টাকা অনেক কিছু। তো আমি যখন 700 টাকা পুরস্কার পাই, মানে আমি অনেক খুশি যে বাড়িতে গিয়ে আগে আমার মার হাতে আমি এই টাকাটা দিয়ে বলবো যে ভালো কিছু বাজার করতে, যেন আমরা সবাই মিলে খেতে পারি। তো যাওয়ার পরে তখন আমার বাবা কাজ করতো হচ্ছে যে কাঠমিস্ত্রির যে কাজগুলো, যেমন হচ্ছে বাড়ির দরজা জানালা, তারপরে হয়
যে অল শোকেস, তারপরে আরও যেগুলো হয় সামথিং খাট যেগুলো হয়, সোফা, এগুলো বানায়। তারপর ঘর দেয়, যে ঘর যে বানানো একটা ব্যাপার থাকে, ঘর বানায়। তো এই কাজগুলো আমার বাবা করে। তো যতটুকু পারে আমাদেরকে আমার বাবা যতটুকু পারে তার ইনকাম দিয়ে ভালো রাখার চেষ্টা করছে। তো যখন আমি এই টাকাটা পাওয়ার পরে স্যার আমাকে পুরো টাকাটাই হাতে দেয়। আমি ভাবছি হয়তো এই টাকা আমার না, যে হয়তো ক্লাবে দিয়ে দিতে হবে, আমি পাইছি। হ্যাঁ, স্যার আমার 700 টাকা আমার হাতে দেয়, দিয়ে বলে যে তোমার প্রথম ইনকাম, তুমি এই সময় এসে যে তোমাকে মানুষ 700 টাকা দিছে, এটা কিন্তু অনেক কিছু। তো ওই সময় সত্যি কথা বলতে 7 লাখ না হলেও 7,000 টাকা অন্তত আমার কাছে, মানে 7,000 টাকার সময়। ওটা হচ্ছে যে এটার এই টাকাটার যে মানে ভালোবাসাটা, এটা যে এটা পরিমাণ বোঝানো যাবে না। তো 700 টাকা নিয়ে এসে আমি প্রথমে আমার মার হাতে দেই। আমার মা তো মহা খুশি যে কালকে হয়তো আমার মেয়েটার মুখে হয়তো হাসি আমি দেখতে পাবো। তো এই যে ক্লাস 1 থেকে যে 5 পর্যন্ত পড়া, একটা কথা বলা হয়নি আমার, আমি একটা ড্রেস দিয়ে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ছি, শুধুমাত্র একটা জামা দিয়ে। এ ব্যতীত আমার কোনো জামা ছিল না, মানে একটা ব্যতীত দ্বিতীয় কোনো জামা আমার ছিল না। তো ছিল যেগুলো, সেগুলো স্কুলে পড়ে যাওয়ার মতো, মানে পড়ে যাওয়ার মতো ছিল। বাসায় পড়ে থাকতাম, তখন আমি অনেক ছোট ছিলাম, ক্লাস 5-এর মেয়ে। তো যেগুলো পড়ে থাকতাম সেগুলো বাসায় পড়ে থাকতাম, আর ওই একটা পরে সব জায়গায়, ক্লাস 5 পর্যন্ত আমি একটা জামাই পরিধান করতাম। তো এমন একটা পরিবার আমার ছিল। তো ওই ইনকামটা এনে আমি আমার মায়ের হাতে দিই, আমার মা খুব খুশি হয়। হওয়ার পরে এই ধীরে ধীরে 1-2টা প্রোগ্রাম, কিছু টাকা, দেখা যায় অনেক সময় 1,000 টাকা, অনেক সময় 500 টাকা, অনেক সময় হয় এরকম 2-1টা প্রোগ্রাম করি। আমাকে স্যার যা দেয় আমি সেটা এনে আমার পরিবারকে দিই। এইভাবে টুকটাক মানে চলতে চলতে একটা সময় আমার একটা, মানে সবাই বলতেছিল অনেক ভালো গান করে, অনেক ভালোই। এর মধ্যে আমার স্যার যখন মারা যায়, তখন আমি এই যে একা গান গাওয়ার সিদ্ধান্ত নিলাম, যে একা একাই প্রোগ্রাম করব আমার বাবাকে সাথে নিয়ে। তো আমাদের সিরাজগঞ্জের মধ্যেই আমি একা একাই প্রোগ্রাম করতাম। তখন অনেক জায়গায় 1,000 টাকা, অনেক জায়গায় 2,000 টাকা, অনেক জায়গায় 3,000 টাকা, যখন যেরকমটা হয় প্রোগ্রাম করতাম। দেখা গেছে যে 2,000 টাকা প্রোগ্রামের বায়না, মানে বাজেট থাকলে 1,000 টাকা বা 700 টাকা এরকম যাতায়াত খরচায় আমার চলে যেত, আর যে টাকা থাকতো ওই টাকা আমি আমার পরিবারকে দিতাম। তো এইভাবে চলতে চলতে গান শিখতে শিখতেই একটা আমাদের বিশ্বে একটা করোনা আসে। হ্যাঁ, করোনা। ওই সময়টায় আমরা অনেক পরিমাণের কষ্টে ছিলাম, অনেক, মানে বলা যায় তখন তো মানুষকে ঘর থেকে বের হওয়াই অনেক সময় নিষেধ করে দিছে। আমার বাবারও এরকম ইনকাম ছিল না। তো তখন আমি যাই টুকটাক 2-1টা গান করতাম। আমার গানও যখন বন্ধ হয়ে যায়, তখন আমি হচ্ছে ক্লাস 10, মানে আমি এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টারে ভর্তি হব। আচ্ছা, এই সময় ইন্টারে ভর্তি হব। তো ইন্টারে ভর্তি হওয়ার জন্যে আমার যেহেতু করোনা শুরু হয়েছে, আমার পরিবারের কাছে ওরকম টাকা নেই, মানে যা আমার বাবা 2-1 দিন 3-4 দিন পরে পরে একটু কাজ করে, ওটা দিয়ে বাজার করে, মানে শুধু শাক লতা পাতা এগুলো দিয়েই ভাত খাওয়া হয়। তো এই সময়টা মানে অনেক কষ্টের একটা সময় ছিল। তো ওই সময় আমার যেরকমটা আমি গানকে ভালোবাসতাম, তো আমার ইচ্ছা ছিল যে আমি অনার্স নিয়ে পড়বো। এটা কি অনার্সে পড়ার জন্য, না তুমি ইন্টার পাস করে অনার্সে ভর্তি হওয়ার জন্য তুমি ইন্টার পাস করলা? হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য 5,000 টাকা লাগবে। হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য। জি, কলেজ ছিল কোনটা? আমার গাজীপুর জেলাতে, কি থানাতে
এটা হচ্ছে মনসুর আলী কলেজ। মনসুর। হ্যাঁ, ওর মানে ওটা হচ্ছে ভর্তির ফি, মানে চয়েস যেটাকে দেয় বলে চয়েস, কলেজ চয়েস যে হয়, তে চয়েস দেওয়ার পরে ভর্তির ফিটা এটা লাগবে। তো আমি ওই সময়টায় তখন আমার পরিবারকে বলি আমি অনার্সে পড়তে চাই। বাবা আমাদের কাছে তো ওরকম টাকা 5,000 টাকা যে তোমাকে জোগাড়ে দিব, তুমি যা ইনকাম করতে 500 টাকা 1,000 টাকা, ওইটা তো আমাদের সংসারেই খরচ হয়ে যেত। আর যে ব্যাপারটা এখন দেখতেছো যে এখন তো ইনকাম তোমার বাবারও সেরকমটা নাই, আমি কিভাবে তোমাকে 5,000 টাকা দিব? এই 5,000 টাকার জন্য আমার আম্মু অনেক রিলেটিভের কাছে গেছে, অনেক, মানে আমার আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে যে আমার মেয়েটা যেহেতু পড়তে চায় আমাকে 5,000 টাকা হাওলাত দেন, আমি পরে দিয়ে দিব। আমি কোনো রিলেটিভের নাম উল্লেখ করতে চাই না, অনেকের দরজা থেকে আমার মা ফিরে আসছে। মানে তাদের সামর্থ্য ছিল, হ্যাঁ সামর্থ্য ছিল কিন্তু দেয় নাই, যে হয়তো তারা ফেরত দিতে পারবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো ওই সময়টায় আমি মাকে বারবার বলছি তুমি যেখান থেকে পারো, বাবাকে বলছি আমাকে 5,000 টাকা ব্যবস্থা করে দিতে হবে, না হলে কিন্তু আমি আর পড়াশোনাই করব না, আমি অনার্সে পড়তে না পারলে আমি আর পড়বো না। তো অনেক খোঁজাখুঁজির পরে আমার বাবাও অনেক খোঁজা, না কারো কাছে টাকা ওইভাবে মেলেনি। যখন টাকা মেলেনি আমি চয়েসও দিতে পারিনি, ফর্ম ফিল আপ করতে পারিনি। করার পরে কিছুদিন পর মানে চয়েস দেওয়ার হয়তো কিছুদিন পরই কলেজে ডাকে ফর্ম ফিল আপের জন্য, কে কোন কলেজে মানে সিলেক্ট হয়েছে এটা বলার জন্য অনেকে কলেজে যায়। তো এই 15-20 দিনের মধ্যে আমি মানে টাকাটা যেইভাবেই হোক যেখান থেকেই হোক আমার আম্মু ম্যানেজ করছে, কিন্তু এর আগে কেউ আমাকে দেয় নেই। আমার আম্মু কোথা থেকেই হোক, আর আমার নানি বাড়ি থেকেই হোক, আর যেখান থেকে হোক, আমার অতটা ধারণা নাই সেটা কোথা থেকে আনছিল। তো আনার পর বলতেছে আমি তোমার টাকার ব্যবস্থা করছি, তুমি এক কাজ করো কলেজে চলো। হ্যাঁ কলেজে চলো। আমার আম্মুকে সাথে নিয়ে কলেজে যাই। যাওয়ার পরে আমি কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি, বলছে যে বাবা চয়েসটা তোমার আগে দিতে হতো। হ্যাঁ কলেজ চয়েসটা আগে দিতে হতো, ফর্ম ফিল আপটা করে রাখলে তোমার এখন আর এত অসুবিধা হতো, এখন আর আমরা নিতে পারবো না। কিন্তু আমার ওই কলেজেই পড়ার শখ ছিল এবং অনার্সেই পড়ার শখ ছিল, কিন্তু আমার এটা হলো না। আমি অনেক রিকোয়েস্ট করার পরে বললো যে না আর হবে না। তারপরে যখন আমি টাকা পাইছিলাম না তখন মনে মনে একটা প্রতিজ্ঞা করছিলাম যে এই টাকার জন্য আমার বাবা মার দাঁড়ে দাঁড়ে অনেক জায়গায় মানে ঘুরতে হচ্ছে, এই টাকা আমি ইনকাম করব, এটা আমার একটা ভিতরে ছিল। আমি টাকার জন্য আমি ভর্তি হতে পারলাম না। তো ওখান থেকে আসার পরে আমি কোনো কলেজে ভর্তি হইনি। না হওয়ার পরে আমি গান টুকটাক গাইতেছিলাম, তখন করোনা শেষ হয়ে গেল একটা বছর। যাই হোক যেভাবে হোক আমাদের কষ্টে পার হয়েছে। পার হওয়ার পরে আমি টুকটাক গান করতেছিলাম, 1,000 টাকা 2,000 টাকা 3,000 টাকার বাজেট যেরকম হয় তো এরকম গান করতেছিলাম টুকটাক, আমাদের সংসার এইভাবেই চলতেছিল। তো এর মধ্যেই আমার একটা শরীরে একটা সমস্যা হয়েছিল, সেটা হলো 6 মাস আমি একটানা 6টা মাস অসুস্থ ছিলাম। 6 মাস শুধুমাত্র একটা অসুস্থ, সেটা হলো জ্বর। আচ্ছা। আমি সিলেটে একটা প্রোগ্রাম করতে যাই, প্রোগ্রাম করতে যাওয়ার পরে আমি সকালবেলা রওনা দিই। সকালবেলা রওনা দেওয়ায় আমি ঢাকায় এসে আমার খালামণির বাসায় থাকি। থাকার পরে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর আসে, মানে বাড়ি থেকে একটু একটু জ্বর। তো আমি যাওয়ার পথে আমার খুব কাশি, খুব জ্বর। তা আমার আব্বু বললো তুমি যে টাকা নিছো এই টাকাটা তো ফেরত দেওয়া সম্ভব না, মানে আমি টাকা 2-3 হাজার টাকা বিকাশে
নিছি, ওটা মনে করেন আমার খরচ হয়ে পরিবারে গেছে। খরচ হয়ে গেছে। এখন আমি ওই ব্যক্তিদেরকে না করব যে আমি যাইতে পারবো না, আমার শরীর খুব অসুস্থ, হয়তো তারা অন্যভাবে নেবে যে But টাকা নিয়ে হয়তো ফেরত দিতে পারবে, টাকা নিয়ে খেয়ে ফেলছে, প্রতারক যে একটা ব্যাপারটা, হ্যাঁ। এরকমটাও বলতে পারে। তো আমি আর তাদেরকে এই বিষয়টা জানালাম না। আমি আব্বুকে বললাম আমার কষ্ট হলেও সেখানে আমি যাই, উপস্থিত হলে তারা বুঝতে পারবে যে আমি অসুস্থ। তো ওনার আমি ওখানে গেলাম, যাওয়ার পরে শরীর খুব খারাপ লাগতেছিল, তো ওখানে গিয়ে আমি গোসল করি। গোসল করার পরে স্টেজে উঠে আমি গান গাইতে পারিনি, আমার কণ্ঠ দিয়ে মানে কথা বের হচ্ছিল না, এতটা পরিমাণ ঠান্ডা আর এতটা পরিমাণের জ্বর। তো কোনো মতেই স্টেজ বা প্রোগ্রামটা পার করে ওখান থেকে আসার সময় এত কষ্ট করে গেছি। টাকা আমি সিরাজগঞ্জ থেকে সিলেট প্রোগ্রামে গেছি, আমার বাজেট ছিল মাত্র 10,000 টাকা, সেখানে 8,000 টাকা আমার যাতায়াত খরচ শেষ, মানে গাড়ি ভাড়া এদিক, মানে আমার বাসা তো অনেক দূর, ওখান থেকে খরচ করতেই সব শেষ। 2,000 টাকা, সেখানে 10,000 টাকার ভিতরে সে আমাকে 4,000 টাকা কম দিছে। আচ্ছা, আমাকে ফুল পেমেন্টটা করে নাই। তো যাই হোক, কষ্ট করে ওখান থেকে আমি প্রচণ্ড পরিমাণে আমার শরীরে মানে জ্বর। তো আমি ওনাকে বললাম আমি তো অনেক দূর থেকে আসছি, আপনি আমাকে টাকাটা একটু কম দিয়েন না, আমি তো অনেক কষ্ট করে আসছি, আর আমার শরীরে জ্বর, এটাও আপনি বুঝতে পারতেছেন, আমি যদি আপনাকে না করে দিতাম আপনাদেরও কষ্ট লাগতো, আমি কিন্তু আসছি অনেক কষ্ট করে। তখন বলার পরে বলতেছে যে না হবে না, এখন যারা দিবে না তাদের কাছে তো বলে লাভ নাই। তো ওখান থেকে আসার পরে বাসের ভিতরে আমি খুব অসুস্থ হয়ে যাই, এমন পর্যায়ে হয় যে আমার বাবা ভাবছিল হয়তো আমার মেয়ে মরে যাবে। বাসের মধ্যে মানে খুব কাতরাইতেছিলাম, যেভাবে হোক বাসায় আসছি। বাসায় আসার পরে ওই দিনের থেকে আমি 6 মাস জ্বরে পড়েছিলাম, শুধু জ্বর, আর কিচ্ছু ছিল না। এই 6 মাস আমার বাবার যা সঞ্চয়, যা আমি এই 1 বছর বা যাই টুকটাক ইনকাম করে যাই একটু রাখছিলাম, বা আমার আম্মু রাখছিল সঞ্চয়, এই 6 মাস সব শেষ, মানে একদম পথে বসা, মানে পরিবারটা একদম পথে বসা। মানে আমি এক কথাই এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ, কিন্তু তখন এমন একটা সময় ছিল আমি একদম কঙ্কাল হয়ে গেছিলাম। মানে যে মানুষের শরীরের সাথে যে যখন মাংস থাকে না, শুধু হাড্ডি দেখা যায়, আমার বুকের এই হাড়গুলা দেখা যাইতো, এতটা পরিমাণে জ্বর ছিল আমার, শুধু জ্বর, কোনো ডাক্তার কোনো ওষুধ আমার কাজ করতেছিল না। কেন করতেছিল না সেটা আল্লাহ পাক ভালো জানে। তো এই অসুস্থতায় সবাই আমাকে দেখতে আসতো, বলতো যে ভুল হইলে মাফ করে দিও, মানে ওই যে মানুষ অসুস্থ হলে যেটা বলে অনেক সময়, হ্যাঁ আমি বাঁচবো না, আমার শরীর দেখে, বা আমি কথা বলতে পারতাম না, আমি কিন্তু মিনিমাম 2 থেকে 3 মাস ভাত খাইতে পারিনি, মানে খাইতে পারিনি, গলা দিয়ে গিলতে পারিনি, আমি শুধু ফলের রস যে হয় এই রসটা, পানিটা শুধু খাইতাম। এই জন্য আমার শরীরটা মানে একদম শুকায় গেছিল, আর আমার পুরো হাতের 2 হাত শুধু ইনজেকশনের যে ছিদ্রগুলা এইগুলোই ছিল, শুধু দাগ, শুধু ইনজেকশন বড়ি এগুলা, মানে খাইতে খাইতে মানে আমি আরো অসুস্থ হয়ে গেছিলাম, খাইতে পারতাম না, শুধু ওষুধই খাইতে হইতো। তো এরকম একটা ব্যাপারে, এরকম একটা সময়ে আল্লাহর রহমতে আমার দাদা একটা গাছের মানে ওষুধ যেগুলো হয়, গাছ দিয়েও অনেক সময় ওষুধ বানানো হয়, তো সেগুলো যেটা হচ্ছে যে মানুষ হারবালের দিকে ফিরে যাচ্ছে আমরা। হ্যাঁ, ওই আমার দাদা জানতো একটা গাছের ব্যাপারে, যে এই জ্বরটা মনে হয় স্বাভাবিক কোনো জ্বর না, অন্যরকম কিছু কিছু জ্বর থাকে যেগুলো ওষুধের দ্বারা কাজ হয় না, গাছের কোনো জিনিস লাগে, গাছের মতো ওষুধ বানায় অনেকে দেয়, দেখবেন আমার দাদা ওরকম বানায় দিত। তো সেগুলা বানায় আমাকে খাওয়ানোর পরে আমি মানে ঠিক হয়ে যায়। কিন্তু এই সময়টা আমার মানে একবারে নিশ্চিহ্ন হয়ে গেছিল। সবাই ভাবছিল হয়তো আমি
বাঁচবো না, আমি মরে যাব। তো ওখান থেকে ওই জ্বরটা আমার ওই জ্বরটা কিন্তু ঠিক হয়নি। এই অসুস্থর ভিতরে একটা কথা, এই 6টা মাস যে চিকিৎসা যে একটা ব্যাপার ছিল, আমি যে বললাম আমার পরিবার একদম নিশ্চিহ্ন হয়ে গেছিল, তখন মনে করেন যে ওই যে উপজেলা চেয়ারম্যান উনি শুনতে পায় যে আমি খুব অসুস্থ, খুবই অসুস্থ। তো উনি বলে যে আমার বাবা মার সাথে কথা বলার পর বলছে যে আমাদের যা ছিল আমরা সব মানে ওর চিকিৎসায় খরচ করে ফেলছি। এখন আমাকে বগুড়া বলেন, আমি ঢাকায় শুধু আমি ঢাকায় আসতে পারিনি, আমার বাবা মার সামর্থ্য ছিল না ঢাকায় এনে চিকিৎসা করে। আমি হ্যাঁ, কিন্তু আমি বগুড়াতে চিকিৎসা করছি, অনেক জায়গায় চিকিৎসা করছি, কিন্তু অনেক সময় মানে ওষুধে কাজ হয়নি। তো ওই সময়টায় আমার শ্বাসকষ্ট হতো খুব, মানে শ্বাস নেওয়ার যে একটা ব্যাপার, এটা খুব কষ্ট হতো। আমি 1 মাস 2টা মাস আমাদের ওখানে একটা হসপিটাল ছিল, মানে ক্লিনিক বলা যায়, আমাদের উপজেলা চেয়ারম্যানই করে দিয়েছিল চরের মানুষদের জন্য, যে সবাই যেন সুবিধাভাবে চিকিৎসা নিতে পারে, নদীর জন্য যেন অসুবিধা না হয়। তো ওখানে আমি 2 মাস ভর্তি ছিলাম। ওখানে যত টাকা পয়সা খরচ লাগছে আমার চিকিৎসার জন্য সব আমাদের উপজেলা চেয়ারম্যান দিছে। মানে উনি বলছে যে ও যতদিন মানে সুস্থ না হবে ততদিন যা খরচ লাগে আমি দেব। মানে বললামই তো, ওনার আমার জীবনে যারা আমার সাথে যারা জড়িত বা আমার এই পথে উঠানোর জন্য যারা জড়িত, তারা অত্যন্ত পরিমাণে ভালো একজন মনের মানুষ ছিলেন। তো উনি বলার পরে আমার 2-3 মাস চিকিৎসা হওয়ার পরেও যখন আমি ওই যে সুস্থ না হই, তখন আমার দাদা এই ওষুধটা আমাকে খাওয়ায়, আমি সুস্থ হয়ে যাই। কিন্তু মানুষের ঋণ তো শোধ করা যাবে না, হয়তো সে আমার লাইফটা দেখবে কিনা আমি জানি না, তবে তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কারণ ওই সময়টায় আমার বাবা মা চাইলেও আমাকে কোনো চিকিৎসা দিতে পারত না, সে সামর্থ্য ছিল না। তো ওই সময়টায় উনি আমাকে অনেক হেল্প করছে, আমার পরিবারকে হেল্প করছে। যদি মানে টাকা পয়সা লাগতো, আমার বাবা মাকে বলতো আমাকে নির্দ্বিধায় বলবে, যতটুকু পারি আমি তোমাদেরকে সাহায্য করব। তো এরকমভাবেই সাহায্য করার পরে চলতেছিল। আর ধীরে ধীরে এই গান গাইতে গাইতে মানুষের যে একটা ভালো লাগা সৃষ্টি হলো। এখন এই যে জার্নিটা, এই জার্নি থেকে জুলেখা ঘুরে দাঁড়ালো কোন গান বা কোন প্রোগ্রামের মাধ্যমে? মানে তোমার তো আমরা বেশ ভালো কিছু মিউজিক ভিডিও দেখি, অনেক গান করতেছো, মাশাআল্লাহ, তোমার গানগুলো আমরা দেখি। আসলে আমি যখন গান করি, আমার যে ঘুরে দাঁড়ানোর যে ব্যাপারটা বা আমার এই পরিচিতিটা, এই পরিচিতি যদি বলি, এটার কৃতিত্ব সম্পূর্ণ আমার যে হাজব্যান্ড, আমার যিনি স্বামী, ওনার কৃতিত্ব। হ্যাঁ, আমি যখন গান করি স্টেজে একা যখন প্রোগ্রাম করা শুরু করার পরে মানে 2000, 1000 করে 3000 বা সর্বোচ্চ 4000 টাকা প্রোগ্রাম করার পরে একটা প্রোগ্রামে ও আমাকে দেখে ওর ভালো লাগে, আমি ওকে দেখিনি, ও আমাকে ভালো লাগে। তখন আমি এই যে ফোনে যে ফেসবুক হয়, তারপরে হচ্ছে ফেসবুকে যে রিলস ভিডিও আপলোড করা যায় বা গান আপলোড করা যায়, এগুলো সম্পর্কে আমি কিছু জানতাম না, আইডিয়া ছিল না। ইউটিউব চ্যানেল হয়, এগুলো আমার আইডিয়া ছিল না। তো তখন আমি ও আমার সম্পর্কে মানে খোঁজ খবর নেয়, আমার সাথে যোগাযোগ করার পরে আমাদের একটা সম্পর্ক হয়, রিলেশন হয়, যে ভালোবাসার একটা সম্পর্ক। এটা 5 মাসের ছিল, মাত্র 5 মাসের। তো এর মধ্যেই আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়। কত সালে বিয়ে করছো? এটা 23 সালে। হ্যাঁ। তো আমি যখন আমাদের বিয়ে হওয়ার পর, বিয়ে হওয়ার আগেও আমি যে গানগুলো গাইতাম মোটামুটি মানুষ চিনতো, মোটামুটি
সম্পূর্ণ বেশি না, মোটামুটি মানুষ আমাদের সিরাজগঞ্জ, বগুড়া এই ওই দিক দিয়ে অঞ্চলের মানুষগুলো। মানুষগুলো চিনতো। ছোট ছোট কয়েকটা ইউটিউব চ্যানেল ছিল, তারাও দেখতো আমি গান গাইতাম, সেটা দেখতো। ও আমার লাইফ আসার পরে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট যেটা, এটাতে মানে আমি ইউটিউব ঘাটাঘাটি করলাম কিভাবে কি করা যায়। ও আমার লাইফ আসলে একটা পার্টনার, যে মানে সবসময় সাহস জোগানোর যে একটা ব্যাপার থাকে। আসার পরে ও আমার লাইফে আসার পরে আমার লাইফটাই ঘুরে গেল, যাক মাশাআল্লাহ। মানে এমনভাবে ঘুরে গেল যে আমি মানে যে মানে মোস্ট পপুলার যেটাকে বলে, হ্যাঁ। ওরা আর আমার একটা জুটি, এটা অনেকেই পছন্দ করে, অনেকেই ভালোবাসে। মাশাল্লাহ, আমাদের প্রেমটাকে অনেকেই ভালোবাসে। আমরা প্রেম করে বিয়ে করে আমার স্বামীকে আমি অত্যন্ত পরিমাণে সম্মান করি, অনেক ভালোবাসি। এটা অনেক শিল্পী বলে যে এরকমটা সবার ক্ষেত্রে দেখা যায় না, তোমার ক্ষেত্রে দেখা যায়। তো এই যে এই ভালোবাসাটা দর্শকরা খুব পছন্দ করে আমাদের বিয়ের পরে। পছন্দ করার পরে আমার বর্তমানে যে গানগুলো দিয়ে আমি মুভ করছি, আপনি যেটা বললেন, সেটা হচ্ছে প্রথমত যদি বলা যায়, সেটা হলো আমার একটা মৌলিক গান, প্রেম করিয়া মন ভাঙিলে। এটা আমার মৌলিক গান। আমি মৌলিক গান? হ্যাঁ, এটা আমার মৌলিক গান। একটু বলো তো, গাও তো একটু, এক লাইন শুনি একটু। প্রেম করিয়া মন ভাঙিলে ও, প্রেম করিয়া মন ভাঙিলে জোড়া লাগে না, ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলানা। ও ভালোবাসা মায়ার জিনিস, পুতুল খেলানা। মানে এই গানটা আমি এতবার শুনছি, এটা আমি তোমাকে বললাম যে শোনার জন্য বললাম। মানে দেখা যাচ্ছে যে আমি অনেক সময় আমি নিজেও গুনগুন করে গাই যে ভালোবাসা মায়ের জিনিস পুতুল খান। এই গানটা মৌলিক গান, এটা আমার জানা ছিল না। বাট ইউটিউবে কিন্তু অন্যরা গাইছে, অনেকের গাইছে। এটা একটা হিস্টোরি আছে আমার। আর হচ্ছে এই গানটা যিনি লিখছেন, জাবেদ, শ্রদ্ধেয় জাবেদ মিয়া, যিনি জাবেদ, হ্যাঁ, তে উনি আমি জাবেদ করে বলি, ভাই হয় জাবেদ ভাই। তো উনি আমার প্রথমে যখন আমি এই গানটা গাই, তখন আমি ওনাকে মানে চিনতাম না। এই গানটা আমি এক মানে একটা মেয়েকে গাইতে শুনলাম, মানে এমনি শুধু হারমোনিয়াম বাজায় কে যেন গাচ্ছে। তো এটা একটা আইডিতে আমি দেখি, গানটা আমার খুব ভালো লাগে। তো ভালো লাগার পরে সে হয়তো ওনাকে দিয়ে প্র্যাকটিস বা সুরটা, তো এরকম এই গানটা আমি শোনার পরে আমি ভাবলাম যে এই গানটা আমি গাবো। আমি এই গানটা গাবো। তো গাওয়ার পর আমার খুবই ভালো লাগলো গানটা। আমি যখন প্রথমে গাই, তখন আমার এই যে গীতিকারের যে নামটা, এই নামটা আমার ভুল হয়ে যায় গানের মাঝে। গানের মাঝে ভুল হয়ে যাওয়ার পরে উনি আমাকে নক দেওয়ার পরে বলতেছে, এত বড় সাহস তোমার, তুমি আমার নামটা কেন মানে ভুল করে বললে। আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, সত্যি কথা, মানে একটা কথা কাটাকাটি হয়। হওয়ার পরে আমি ওনাকে বুঝালাম যে আমি এই গানটা আমার ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দিচ্ছি, বা যারা যারা ভিডিও করছে সবাইকে বলতেছি ডিলিট করতে, আমি এই গানটা আবার নতুন করে গাইব। তো বলতেছে যে এই গানটা তো কোনো শিল্পী এখনো গায়নি, আমি তো এইটা কাউকে গাওয়ারও অনুমতি দিইনি, তুমি তো কোথা থেকে দেখে এই গানটা গাইলি, আমাকে বলতেছি। তখন আমি বললাম যে এইভাবে দেখছি। তখন বলতেছে যদি গাও শুদ্ধ করে, মানে ভালো করে গাইতে হবে। আচ্ছা, আমার তখন বিষয়টা উনি ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখিও করতেছিল। পরে আমি ওনাকে বুঝিয়ে বললাম যে ভাই আমারই ভুল হয়েছে, যেহেতু আপনার যেহেতু গানের মধ্যে নাম ছিল, আমাদের ওখানে রেকর্ডিং তো হয় মানে একভাবে, থামার কোনো ব্যাপার নেই, মাঝখানে যে কাট দিবে এটা হয় না, লাইভ রেকর্ড হয়। তো মাঝখানে ভুল হয়ে গেছে, আমি তো ওটা এখন শুধরাইতে পারি না। তখন বললাম যে আমি গানটা সবাইকে বলে ডিলিট করে দিব, আপনার গানটা আমি আবার করব, আমার ভালো লাগছে। তো পরে আবার রেকর্ডিং যখন হয়, মানে আমাদের লাইভ রেকর্ডিং যেগুলো হয় ইউটিউব চ্যানেলের জন্য, তো ওখানে আমি গানটা প্রথমেই গাইলাম, সঠিক করে মানে গাইলাম।
গাওয়ার পরে গানটা যে এত পরিমাণে ধরবে, যে গানটা গাওয়ার পরে তখন আমার প্রথম বিয়ে হয়েছে, আমি 1 মাস হবে। আচ্ছা বললাম যে ওর জন্যই খাম্বার। তো ওই গানটা ওর সাথে অনেক তার বাক বিতন্ড হয় যে আপনার ওয়াইফকে বলেন গানটা ভালো করে গাইতে। তখন বললাম হ্যাঁ অবশ্যই গাইবে। রেকর্ডিংয়ে আমি গানটা গাওয়ার পরে যতগুলো ইউটিউব চ্যানেল আছে, যতগুলো ইউটিউব চ্যানেলে গানটা মানে রিলিজ হয়েছে, এক একটাতে 15 মিলিয়ন, 20 মিলিয়ন, 10 মিলিয়ন মানে চলে গেল। তোমার এই গানটা কিন্তু এখনো অনেক জনপ্রিয় সিঙ্গার। হ্যাঁ, এই গানটা যখন আমি গাই তখন ভাই মানে প্রশংসায় মুগ্ধ। আচ্ছা পরে বললাম ভাই আসলে প্রথম ভুলটা আমারই ছিল। তো যাই হোক, আমার এই গানটা যখন খুবই পরিচিত পাইলো, তখন ভাই আমাকে কৃতজ্ঞতা জানাইলো যে তোমার কারণে গানটা আজকে আমার সবার মুখে মুখে। হয়তো আমি কখনোই কিন্তু এই জিনিসটা কখনো বলিনি, আজকে আমি বললাম। তো যারা গানটা দেখছে বা যারা গান গায়, আমি সবার গান শুনি, সবার গানটাই ফলো করি। বাট আমি যখন প্রথম গাই আমি নিজেও জানতাম না এটা মানে এত পরিমাণে ভালোবাসা পাবে। যেমন অনেক বড় বড় শিল্পী, সিঙ্গার যারা বা শ্রদ্ধাভাজন বলা যায়, আমার চেয়ে অনেক সিনিয়র, তারাও দেখি যে এই গানগুলো গায় এবং টিভিতে লাইভেও এগুলো মানে এই গানটা গায়। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগে যে আমার মৌলিক গানটা সবাই গাচ্ছে। গান অনেক সময় আমার হাজব্যান্ড বলে দেখো তোমার গান অথচ তুমি কোথাও গিয়ে গাইতে পারো না। এটা হয় একটা সৃষ্টি, কিন্তু একজনের জন্য না, এটা সারা জাতির জন্য। হ্যাঁ, কিন্তু আমার ভালো লাগে, তারও ভালো লাগে যে গানটা সবাই গাচ্ছে। মানে আমার সবার কণ্ঠে ভালো লাগে, নিজের তো এটা যখন গাই। আমি গীতিকার জাভেদ ভাইকে বলছিলাম যে গানটা পরে বলতেছে তোমার জন্য আমার মুখটা এত উজ্জ্বল। অনেকেই তাকে নক করে গানের জন্য। তো আমার সাথে তার একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং মানে বন্ডিং হয়। তো এই গানটা দিয়ে আমার হচ্ছে মুভ। এই গানটা মানে কোথায় থাকে না এখন কোথায় থাকে আমি ওইভাবে জানতে চাইনি। গানটা করছে টুকটাক গান নিয়েই কথা হয় শুধু, এইটুকুই। তো আমি এই গানটা গাওয়ার পরে সবার মাঝে পরিচিত হলাম, টুকটাক প্রোগ্রাম করতেছিলাম। প্রোগ্রাম করতে করতে এই গানটার জন্য আমার পুরো বাংলাদেশ আমাকে মানে বাংলাদেশ দেশের বাইরে অনেকে গান শুনে চিনে ফেললো। তো এইভাবে গাইতে গাইতে আরেকটা গান খুবই জনপ্রিয় হয়ে গেছে। সেটা আমার গান না, আমাদের সিরাজগঞ্জের গর্ব। আমি যার গান ছোটবেলাও শুনতাম টুকটাক, সবাই শুনছেন, ইমন খান। হ্যাঁ, ওনার একটা গান আছে বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না। এই গানটা যখন আমি স্টেজে গাওয়ার পরে একটা দুইটা স্টেজে গাওয়ার পরে দেখি যে ওই গানটা মানে প্রচন্ড পরিমাণে এখন আমার প্রত্যেকটা স্টেজে এই গানটা। একদিন হচ্ছে আমি কল্পনাও করিনি, আমার তার সাথে কখনো কথা হয়নি, আমার ইমন খান ভাইয়ার সাথে কখনোই কথা হয়নি। তো উনি আমাকে একদিন নক করে বলতেছে এই গানটা তো আমার না, এই গানটা এখন তোমার। এই গানটা আমার না, কারণ আমার গানটা তুমি এত সুন্দর করে মানে আগে শুনতাম আমি ওই গানটা, কিন্তু অনেক ছোটবেলায় শুনতাম। যেমন কিছু কিছু গান ছিল, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশায়, বুকেতে হাত রেখে, মানে মনির খান, শ্রদ্ধেয় মনির খান স্যার, তারপরে ইমন খান, আরও যারা ছিল ওই সময়ে সবার গান কিন্তু মানে প্রচণ্ড পরিমাণ শুনতাম, আমরাও শুনতাম। তো ওই সময়কার যে গানটা, তো এখন ওই সময়কার গানটা এখন মানুষ দর্শক এইভাবে নিচ্ছে। তো উনি আমাকে ফোন দিয়ে বললো যে অসম্ভব সুন্দরভাবে তুমি গাও, এই গানটা আমারই না, এই গানটা তোমার। মানে এই কমেন্টটা শুনে মানে আমি তো অবাক হয়ে গেছি যে না, আমি তো এত বড় মানুষ না, গানটা আপনারই, কিন্তু আমার ভালো লাগে থেকে আমি গানটা গাই। যে এই ব্যাপারটা আমার প্রায় এখন যদি বলা যায় ইউটিউবে, তোমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব কত এখন? 1 লাখ পার।
আচ্ছা আচ্ছা 1 লাখ প্লাস হচ্ছে 1 লাখ মনে হয় 30-এর উপরে আমার দেখিনি এরকম আইডিয়া ফেসবুক ফলোয়ার অনেক তো তোমার, হ্যাঁ 5 লাখ প্রায় 5,86,000 বা হ্যাঁ হ্যাঁ মানে প্লাস 5 লাখ প্লাস 6 লাখের কাছাকাছি হবে আর কি, এখন হবে 80,000 হয়েছে। আচ্ছা আচ্ছা। এই যে জুলেখা সরকারের যে স্ট্রাগল লাইফের গল্প, এই যে ঘুরে দাঁড়ানোর গল্প, মানে এটা এখন বাবা মা কি বলে? এখন তো হচ্ছে আমার বাবা মা কি বলবো, এখন তো আলহামদুলিল্লাহ আমার বাবা মা অনেক ভালো আছে, আমি তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। আমি যখন আমার যখন কষ্টের যে সময়টা হয়, আমি যখন ঘুরে দাঁড়ালাম অসুস্থ থেকে, মানে আমার তো ঘুরে দাঁড়ানোটা মানে আমার বিয়ের পরে, হ্যাঁ আমার এখন যে আমি প্রোগ্রামগুলো করি মোটামুটি অনেক টাকার বাজেটের প্রোগ্রামগুলো করি। কত টাকা নেয় এখন জুলেখা সরকার? সেই 700 টাকা থেকে এখন জুলেখা সরকার কত টাকা নেয় জানতে পারি আমরা? এটা আচ্ছা স্থানের ব্যাপার হয়, অনেক সময় দূরত্ব বেশি হলে আমাদের জার্নিটা বেশি হয়, সেই দিক থেকে আমরা অ্যামাউন্টটা একটু বেশি নিই। আর যদি কাছে হয়, নিজের এলাকায় হয়, তো সেই ক্ষেত্রে আলাদা একটা ব্যাপার থাকে। সবার জন্য তো সমান। যদি আমি আচ্ছা। এখন আমি সিলেটে এক বাজেটে প্রোগ্রাম করি, সেইটা যদি আমি আমার সিরাজগঞ্জে বলি তাহলে তো বলবে দেশের মেয়ে হয়ে, তাহলে এটা হবে না। অনেক সময় হয় এরকম, তো অতটাও বড় কেউ না আমি, তবে যতটুকু ভালোবাসার দর্শকের থেকে পাই অনেক কিছু। অনেক সময় আমি এত বড় কমেন্টও দর্শকের কাছ থেকে পাইছি যে দেখছি একটা বৃদ্ধা মহিলা উনি বলতেছে আমি শুধু তোমাকে দেখার জন্যই আজকে সারাদিন এখানে বসে আছি একটা প্রোগ্রামে, আমাকে দেখার জন্য। বলে হ্যাঁ তোমার কথা অনেক শুনি, তোমাদের দুজনকে নাকি তো অনেক, তোমরা দুজন অনেক ভালো, আমাকে এবং আমার হাজবেন্ডকে। গান ও খুব ভালোবাসে। গান করে না, মডেলিং? হ্যাঁ গান করে বলতে ও গান গায় বাট প্র্যাকটিস নাই। ওর লাইফের গল্প, ও গানকে খুব ভালোবাসে। ওর আমার শ্বশুর বাড়ির যে এলাকা, এটা ওই দিক দিয়ে গান খুব কম হয় নওগাঁতে। তো ও খুব গান ভালোবাসতো। ওর পরিবার গানের সাথে খুব কম কানেকশন। তোমাদের দুইজনের সম্পর্ক, তোমার দাম্পত্য জীবনটা দীর্ঘ হোক, এটাই আমাদের চাওয়া, এটাই প্রত্যাশা। এটা অবশ্যই দোয়া করি তোমার জীবনটা অনেক ভালো হোক, অবশ্যই দাম্পত্য জীবনটা অনেক সুখের হোক, এটাই চাওয়া। জুলেখার একদম লাস্টের দিকে এসেছে, গান নিয়ে পরিকল্পনাটা কি? মানে জুলেখা সরকার নিজেকে কোথায় দেখতে চায় গান নিয়ে? আমার যদি শেষ ইচ্ছা বলেন বা আমার শেষ যে চাওয়া বা আমি কোথায় যেতে চাই, আমি তো প্রথমে বললাম যে আমি চাই যে এমন কিছু গান আমার কণ্ঠে থেকে রিলিজ হোক যেটা আমি মৃত্যুর পরে যেন ওই গানটা মানুষ শুনে বলে যে না অসাধারণ গায়কী, এবং ওই গানটার মাঝে যেন মানুষ আমাকে মনে রাখে, মানুষ যেন মৃত্যুর পরে আমাকে মনে রাখে গানের মাঝে, এটা চাওয়া। এবং আমার জীবনের শেষ পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন আমার বাবা মার সেবা করতে পারি, আমার স্বামীর সেবা করতে পারি, এবং আমার এই গানটাকে ওইখানে যেন পৌঁছাইতে পারি। আর আমার যদি এখন যদি ইচ্ছা বলে, আমার ইচ্ছাতে যদি আমাকে আল্লাহ কখনো সামর্থ্য দেয়, এটা বলার কোনো জায়গা হয়নি, তো আজকে বলছি সামর্থ্য দেয়, আমার ইচ্ছা যে আমি ইতিম বাচ্চাদের জন্য যদি আমার কখনো সামর্থ্য হয়, আমি কিছু করতে চাই। এটা যদি আমার কখনো হয়, আল্লাহ যদি তৌফিক দান করে, তো আমি করতে চাই। আর গান নিয়ে স্বপ্ন তো বললাম, যদি আল্লাহ ওই জায়গাটায় আমাকে পৌঁছায় দেয়, হয়তো আমার জীবনের সাকসেস। আমি ছোট থেকে যে স্ট্রাগল করছি গানের জন্য, যে ওই জায়গায় যাব, ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কতদূর কি করে। এই যে তোমার গল্প শুনলাম, গল্প শুনে আসলে আমি মনোমুগ্ধ হয়ে তোমার গল্পগুলো শুনতেছিলাম। তোমার গল্প শুনে আসলে আমিও আবেগপ্রবণ হয়ে গেছিলাম। যে গুরু, যে বাবা তোমাকে এই যে হাত ধরে তোমার এই যে গানের জগতে আসা, সে আজ পৃথিবীতে নাই। সে যেখানে আছে আল্লাহ তাকে ভালো রাখুক, আমরা এটাই দোয়া করি, সে যাতে জান্নাতবাসী হোক।
এটাই প্রত্যাশা আমাদের। তাকে নিয়ে তুমি কিছু বলতে চাও? আসলে তাকে নিয়ে বলার কিছু নাই। তিনি অসাধারণ একজন ব্যক্তি ছিলেন আমার জীবনে। আমি তার জন্য দোয়া করি যেন সে পরপারে ভালো থাকে, আল্লাহ তাকে বেহেশত নসিব করে। আর তার যে মানে শিক্ষাটা আমাকে দিয়ে গেছে, এটা যেন সে যেটা চাইছিল যে আমি অনেক বড় একজন শিল্পী হই, এই শিল্পী জিনিসটা, তার যে শিক্ষাটা, এটা যেন আমি সারাটা জীবন ধরে রাখতে পারি। এটা থ্যাংক ইউ জুলেখা, অনেক ভালো থেকো। তোমার জীবনের প্রত্যেকটা চাওয়া, তোমার প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করুক, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের চাওয়া। তুমি অনেক বড় শিল্পী হও, অনেক দূর এগিয়ে যাও। তোমার জীবনে চলার পথ এখনো অনেক বাকি, তুমি অনেক দূর এগিয়ে যাও, এটাই আমাদের চাওয়া, এটাই তোমার প্রতি আশা আকাঙ্ক্ষা এবং ভালোবাসা। আর তুমি যে বলছো যে তোমার সামর্থ্য হলে তুমি এতিম বাচ্চাদেরকে নিচে করতে চাও, সেটাও যাতে আল্লাহ তোমার এই আশাটা পূরণ করে। অনেক ভালো ইনশাআল্লাহ। থেকো। আচ্ছা, ঠিক আছে। দর্শক, শুনলাম জুলেখার জীবনের গল্প। আপনিও যদি আপনার জীবনের গল্প বলতে চান, যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পডকাস্ট উইথ আনিস রহমান।